এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকের হায়ার স্টাডি রোড টু জাপান প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে ফেসবুক পেজ রকমারি শিক্ষা থেকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ মনিরুল ইসলাম, পিএইচডি স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, হামামাতসু ইউনিভার্সিটি, স্কুল অফ মেডিসিন, জাপান। আসুন তাহলে আমাদের অতিথির সঙ্গে পরিচিত হয়ে যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফরহাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আপনার কেমন দিনকাল কাটছে ভাই জাপানে? জাপানে ভালোই লাগছে। আসলে সবকিছু মিলে আমাকে জাপান অনেক বেশি পছন্দ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি আপনার পছন্দের জায়গায় আছেন। আহ, আমরা আজকে যে প্রোগ্রামটা মূলত আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের, হয়তো আমরা যারা হায়ার স্টাডি করতে চাই, বেশ কিছু দেশ আমরা চুজ করি যেতে চাই, যে দেশগুলো আমাদেরকে খুব একটা ভালো ফেসিলিটি দেয়। সেদিক থেকে আমরা আসলে মূলত উচ্চশিক্ষার জন্য জাপান কেন, তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আসলে মানে সবাই জাপান কেন চুজ করতে চায় বা পছন্দ করে, আমি সেই বিষয়ে আসলে কিছু কথা বলি। উচ্চশিক্ষা গ্রহণের জন্য সারা পৃথিবীর শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জাপান অবশ্যই শীর্ষে থাকবে। কারণ তুমি হয়তো বা সবাই জানেন যে জাপান সূর্যোদয়ের দেশ। এখানে অ্যাবাউট 160টি দেশের অধিক দেশের শিক্ষার্থীগণ বিভিন্ন ভাবে শিক্ষা অর্জনের জন্য জাপানে আসেন। যেমন সেটা হতে পারে মাস্টার্স প্রোগ্রামের জন্য, হতে পারে পিএইচডি প্রোগ্রামের জন্য, হতে পারে আবার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য হতে পারে। রিসেন্টলি আমি একটা রিপোর্ট দেখলাম যে সারা পৃথিবীতে প্রায় 16 লাখের অধিক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত আছে। অ্যাকচুয়ালি শিক্ষাতে জড়িত আছে। তার মধ্যে প্রায় অ্যাবাউট 10% শিক্ষার্থী জাপানে আসেন। তাহলে বুঝতেই পারছো যে একটা অধিক সংখ্যক স্টুডেন্ট জাপানে পড়াশোনার উদ্দেশ্যে আসছেন। তো অবশ্যই এর কারণ আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে জাপানে আসার পিছনে কয়েকটি কারণ আমার কাছে মনে হয়। তার মধ্যে 1 নম্বর এদের উচ্চ শিক্ষা, 2 নম্বর প্রযুক্তির দিকে, প্রযুক্তি অনেক বেশি ভালো। তারপর শিক্ষার মান, শিক্ষার পরিবেশ। তারপরে তুমি হয়তো বা সবাই জানে যে জাপানের মানুষ সবচেয়ে বেশি ভদ্র, বা আমি নিজেও বলি জাপানের মানুষ এতই ভদ্র যে মানে এটা খুঁজে পাওয়া যাবে না। যে এরা হচ্ছে বন্ধু ভাবাপন্ন সম্পন্ন আর কি। আর হচ্ছে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। তো কেউ যদি উচ্চশিক্ষার জন্য বাইরে, বা তার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম বা আন্ডার গ্রাজুয়েট জাপানে করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাপানে একটা অপশন রাখা উচিত আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বললেন। জাপানের শিক্ষা ব্যবস্থাটা কেমন? জাপানের শিক্ষা ব্যবস্থা বলতে অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের কাজটা উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে এই অতিরিক্ত এই শিক্ষার্থীগুলো কিভাবে অ্যাকচুয়ালি নেক্সট স্কলারশিপ পায়। নেক্সট স্কলারশিপ বলতে অ্যাকচুয়ালি আমাদের তো সবার অ্যাকচুয়ালি ধারণাই থাকে যে আমরা শুধু সরকারি স্কলারশিপ নিয়ে আসলে বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে আসবো। তো আন্তর্জাতিক মানে বিদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করেছেন। তার মধ্যে রয়েছে প্রযুক্তি কলেজ, পেশাদার প্রশিক্ষণ কলেজ, জুনিয়র কলেজ, বিশ্ববিদ্যালয় ও আন্ডার গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানগুলোকে আবার হচ্ছে তিনটে ক্যাটাগরিতে ভাগ করছেন জাপান সরকার। একটা হচ্ছে তোমার সেটা হচ্ছে জাতীয় পর্যায়ে হতে পারে, একটা স্থানীয় বা সরকারি পর্যায়ে হতে পারে, একটা বেসরকারি পর্যায়ে হতে পারে। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনি যদি জাপান থেকে মানে অর্থাৎ বাংলাদেশ থেকে জাপানে পড়াশোনা করতে আসতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট পড়াশোনার বয়স 11 বছর হতে হবে। সেক্ষেত্রে অনলি অনলি একমাত্র যারা এসএসসি থেকে এইচএসসি তে ভর্তি হওয়ার উদ্দেশ্যে আসতে হবে, তাদের বয়সটা অ্যাটলিস্ট 11 বছর হতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি ধরেন গুগলে গিয়ে সার্চ করলেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপান, তাহলে দেখবেন যে ওখানে অনেক ইউনিভার্সিটির নাম আসবে অ্যাকর্ডিং টু মানে টপার থেকে লোয়ার পর্যন্ত আসবে। তো আপনি ধরেন ভর্তি হতে চাইলেন যে আমি টোকিও ইউনিভার্সিটিতে ভর্তি হবো, আমি টোকিও ইউনিভার্সিটি পিএইচডি স্টার হতে চাই। তে আপনি টোকিও ইউনিভার্সিটি পিএইচডি করতে গেলেন, আপনার একটা বন্ধু সে টোকিও ইউনিভার্সিটিতে হয়তো চান্স পেলো না, সে লোয়ারের দিকে কোন একটা ইউনিভার্সিটিতে সে চান্স পেলো, স্বাভাবিক। তে এখন আমি বলছি যে সেটা বোঝাতে চাচ্ছি যে এখন শিক্ষার কোনো বৈষম্য নেই। কারণ আপনি ওই যে টোকিও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনি ওখানে শিক্ষার যে উপকরণ বা যে ধরনের ফ্যাসিলিটি পাবেন, আমি মনে করি জাপানের যে আপনি লোয়ার ইউনিভার্সিটি সেখানে সেম সুযোগ সুবিধা পাবেন। এখানে বিন্দু পরিমাণে কোনো বৈষম্য নেই। অর্থাৎ অল ফ্যাসিলিটি আর সেম এভরি ইউনিভার্সিটি ইন জাপান। সো আপনার শিক্ষার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জাপান অবশ্যই আসা উচিত যদি আপনার পছন্দের তালিকায় থাকে।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটা বিষয় যেটা দেখি, আমরা যে দেশেই থাকি না কেন, একদম ব্যক্তি নিরাপত্তাটা আমরা গুরুত্ব দেই আগে। যে আমি পড়াশোনা করতে যাব এমন একটা দেশে, আসলে ব্যক্তি নিরাপত্তাটা কতটুকু জাপানে একজন শিক্ষার্থীর জন্য? আসলে শিক্ষার্থীর জন্য জাপান শুধু শিক্ষার্থীর জন্য না, আসলে প্রত্যেকটি সিটিজেনের জন্য জাপান আসলে নিরাপত্তা 100%, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমি অ্যাবাউট 10 মাস জাপানে এসেছি, তাই আমি আমার সামনে কখনো ক্রাইম দেখি নাই। আমি কোনো ক্রাইমের কথা শুনিও নাই, বা জাপানের বিভিন্ন পত্র পত্রিকা আমার লাইক দেওয়া আছে, আমি কোনো ইনফরমেশন এখন জানতে পারিনি যে জাপানের ওই জায়গায় কোনো ক্রাইম হয়েছে, বা ওই জায়গায় কোনো ধর্ষণ ঘটছে, ওই জায়গায় কোনো মেয়েকে উত্তক্ত করা হয়েছে, এরকম কোনো কিছু নেই। আর আমি দেখছি যে এখানে সেটা হয় কি রকম, যে ধরেন হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি, দেখছি যে পুলিশ রাস্তা দিয়ে ঘুরছে, তার কাজ হচ্ছে কি কোন গাড়িটা বেশি স্পিডে চলছে, মানে অ্যাকর্ডিং টু ল, তারপরে মানে কোন গাড়ি হেডলাইট ভাঙা, এই বিষয়ে তারা বেশি পর্যবেক্ষণ করে। মানে এত মানুষগুলা কোনো আসলে ঝামেলা করে না, বা কোনো যে এদের যে ল আছে, ল কে অবজ্ঞা করে না। সো আপনি নিরাপত্তা 100% হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি নেক্সট স্কলার হন, আপনি অবশ্যই 100% নিরাপত্তা পাবেন। আমার কাছে মনে হয়েছে যে আপনাকে অলওয়েজ টাইম এরা ইনভেস্টিগেশন রাখবে, অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কার সাথে মিশছেন, অল এভরিথিং আপনাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে আপনার কমিটি। সো আপনার যারা মানে বাইরে আসতে চাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, অ্যাকচুয়ালি নেক্সট স্কলারশিপ নিয়ে, বা শুধু নট অনলি নেক্সট স্কলারশিপ, যারা প্রাইভেট স্কলারশিপ আসতে যাচ্ছেন তাদের জন্য নিরাপত্তা 100%, কারণ তারা আপনারা তাদের অতিথি। সো আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে জাপানের দায়িত্ব। সো কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই পাবেন। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে খুবই একটা নিরাপদ জীবনযাপন আমরা জাপানে করতে পারি। অবশ্যই, অবশ্যই। আরেকটা বিষয় এবার আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা ছাত্ররা যারা যাই, আমরা বাংলাদেশি স্টুডেন্টরা মূলত জাপানি যে খাবার দাবার, আমাদের দেশের খাবার দাবার একটু ভিন্নতা আছে। সেক্ষেত্রে আসলে খাবার হালালের একটা ব্যাপার থাকে, যারা মুসলিম বা ভিন্ন ধর্মাবলী যারা আছে তাদের ক্ষেত্রে আসলে হালালটা কিভাবে নিশ্চিত করা হয় যে খাবারের ক্ষেত্রে জাপান সরকারের ক্ষেত্রে? হ্যাঁ, ঠিক। এই কোশ্চেনটা আসলে আমি যখন জাপান আসছিলাম, তখন নিজে আমি ভাবছি যে আমি আসলে জাপানে গিয়ে কি খাবো, কারণ ওরা অন্য ধর্মের মানুষ, আমরা মুসলিম। সেক্ষেত্রে আমি ওখানে আসলে কি হালাল খাবার খেতে পারবো কি পারবো না। যাই হোক, আমি জাপানে আসলাম। জাপানে আসার পর হয়তো এখানে আমি যে এখন ইউনিভার্সিটি আছে, এখন অনেক বড় ভাই আছে, বা আপনি শুধু এখানেই না, সারা জাপানেই অনেক বাঙালি আছে যারা আপনাদের অনেক হেল্প করবেন। সেটা হচ্ছে, আমরা কিন্তু জাপানে বসে বাঙালি খাবারই খাই। সেটা হচ্ছে বাংলাদেশে বলতে জাপানে অনেক বাঙালি হালাল ফুড রেস্টুরেন্ট, হালাল ফুড অনলাইন শপিং মার্কেট আছে, যেটা আপনি যদি অনলাইনে ফুড অর্ডার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অল বাঙালি ফুড পাবেন। সেক্ষেত্রে আমরা হালাল ফুড খেতে, যেমন আপনি যদি মনে করেন যে যে আমি গরুর মাংস বা মাছ বা দেশের শাক সবজিও খেতে চাই, তাও আপনি ফ্রোজেন পাবেন। তবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় কি, কারণ বাংলাদেশের যে খাবারটা অ্যাকচুয়ালি মার্কেটে প্রোভাইড করা হয় বা সার্ভিস করা হয়, সেটা অ্যাকচুয়ালি আমার জানা নেই যে আসলে ওটা নিউট্রিশনাল অ্যানালাইসিস করা হয়। আই থিঙ্ক করা হয় না। তো আপনি যখন এই খাবারটা বাংলাদেশ থেকে জাপানে আসছে, সো জাপান কর্তৃপক্ষ ওটা 100% আপনাকে কি করবে, ও নিউট্রিশন অ্যানালাইসিস করবে। ওই খাবারটা খেলে আপনি কত ক্যালোরি এনার্জি পাবেন, অল এভরিথিং তারা নিউট্রিশন অ্যানালাইসিস করে তারপরে জনগণের কাছে পাঠাবে। সো আই থিঙ্ক আমরা যদি ফ্রেশ খাবারটাও নাও খাই, যে আমার কাছে মনে হয় আমরা ভালো খাবারটাই খাচ্ছি। সো আর হালাল ফুডের বিষয়ে আমরা সবই হালাল ফুডই খাই। আর জাপানে যে সবই হালাল মানে হারাম ফুড খাওয়া হয় তাও না। জাপানে অনেক খাবার আছে যেগুলো হালাল, যেগুলো আপনি খেতে পারেন। আর বাংলাদেশে যে শাকসবজি আছে, প্রত্যেকটি শাকসবজি জাপানেও পাওয়া যায়। আর আপনি যেহেতু জাপানে আসবেন, সো আপনার জাপানি খাবারও ট্রাই করা উচিত। আস্তে আস্তে অ্যাডাপ্টেশন হবে, আপনি আস্তে আস্তে সব খাবারই খাবেন আশা করি। আর সুশি হচ্ছে জাপানের প্রিয় খাবার, সুশি সাসামি। আশা করি সবাই আস্তে আস্তে খাবেন, যেটা কাঁচা মাছ বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা মৌলিক চাহিদা হলো খাদ্য। সেই খাদ্যতে জাপান অনেক খুবই একটা ভালো জায়গায় আছে, অবস্থান করছে জাপান। এবার আমরা আসলে আমাদের মূল আলোচনায় যাব। জাপানে যারা আমরা পড়াশোনা করতে যেতে চাই, দেখা যায় যে মূলত সরকারি স্কলারশিপ গুলোতেই মূলত আমাদের টার্গেট থাকে। তো হুম, আপনি যদি জাপানের সরকারি স্কলারশিপ গুলো সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। সেটাই। আমার আলোচনা আসলে মূল বিষয়টা এই জায়গায়। তবে অনেকেই মনে করে থাকেন যে অ্যাকচুয়ালি জাপানে বিদেশে পড়তে যাব বা জাপানে পড়তে যাব, তাহলে অবশ্যই আমাকে সরকারি বা কোনো স্কলারশিপ ম্যানেজ করে যেতে হবে। মানে এই হিসাবে তারা স্কলারশিপ ম্যানেজ করার জন্য মানে স্কলারশিপ পিছিয়ে খালি দৌড়াতে থাকে। দেখা যায় এক পর্যায়ে কোনো এক সময় সেই স্কলারশিপটা পেলো না, সে হতাশ হয়ে গেল এবং সে আশা ছেড়ে দিল যে আমি আর জাপানে যাচ্ছি না, বা আমি উচ্চতর শিক্ষা অর্জন করছি না, তখন সে অন্য পথে চলে যাচ্ছে। তা আমি মনে করি আমার চিন্তা ভাবনাটা আসলে উল্টা, যে আপনি যদি একটা বিষয় লেগে থাকেন, তাহলে সফলতা অবশ্যই আসবে, সেটা আপনাকে লেগে থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে,
জাপানের সরকারি স্কলারশিপ বলতে আসলে বোঝায় যে জাপানের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয় থেকে যে স্কলারশিপটি দেওয়া হয় সেটা হচ্ছে জাপানের মেস্ট স্কলারশিপ। আসলে বাংলাদেশে আমরা যারা তারা সবাই জানি এটা হচ্ছে মেস্ট স্কলারশিপ, আর বাংলা নাম যে মনোবর্ষী স্কলারশিপ এটা আসলে অনেকেই জানে না। তে এখানে হচ্ছে সরকারি স্কলারশিপটা আসলে বিভিন্ন ভাবেই এখন জাপানে ভাগ পাওয়া যায়। সেটা হচ্ছে জাপান সরকার বা বিভিন্ন ক্যাটাগরিতে এটা ভাগ করেছেন। তবে আমার জাপানে আসার আগেও আমার কিছু ভুল ধারণা ছিল। আমি হয়তো ভাবতাম যে শুধু মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টই মেস্ট স্কলারশিপ পেয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে শুধু মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট গুলাই মেস্ট স্কলারশিপ পায় না, সাথে কিছু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য মিক্সড স্কলারশিপ চালু আছে। আবার যারা স্কুল থেকে কলেজে ভর্তি হতে চান তাদের জন্য জাপানি সরকার একটা 4 ইয়ারে মানে 4 ইয়ার্স মানে ক্যাটাগরিতে কারিগরি শিক্ষা বর্ষ চালু করেছেন। সেক্ষেত্রে যে একজন যদি স্কুল থেকে সরাসরি যদি হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজে ভর্তি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে পড়াশোনার বয়স অ্যাটলিস্ট 11 বছর হতে হবে। অর্থাৎ কোনো বাঙালি যদি 1996 সালের পরে থেকে 2001 সালের মধ্যে জন্মগ্রহণ করে এবং তার পড়ার বয়স যদি অ্যাটলিস্ট 11 বছর হয়, তাহলে সে অবশ্যই এই স্কলারশিপ অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য সে উপযুক্ত হবে। তে আমি মনে করি যে এক্ষেত্রে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে। অর্থাৎ আপনি জাপানিজ ভাষা জানবেন, আপনার লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা সব জাপানি ভাষা হবে। এক্ষেত্রে আপনি এই প্রোগ্রামের সার্কুলারটা সাধারণত ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়ে থাকে বিভিন্ন পত্র পত্রিকায়। আর আপনি যদি আরো ডিটেলস ইনফরমেশন জানতে চান তাহলে বাংলাদেশ জাপান দূতাবাসে গিয়ে আপনি আরো ওয়েবসাইটে গিয়ে আপনি ইনফরমেশন জানতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই জাপানি ভাষা জানতে হবে। হ্যাঁ, আপনি যদি স্কলারশিপে মনোনীত হয়ে গেলেন অর্থাৎ স্কলারশিপে মনোনীত হয়েছেন কিন্তু আপনি জাপানি ভাষা জানেন না, তাহলে অবশ্যই কিন্তু জাপানে এসে আপনাকে মাস্ট বি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কারণ আপনি যে পরীক্ষা দিবেন, আপনি যা করবেন জাপানে, আপনার সবকিছু কিন্তু জাপানি ভাষায় হবে। সো আপনাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে। আর এক্ষেত্রে আপনাকে একজন শিক্ষার্থীকে প্রতি মাসে দেওয়া হবে প্রায় 1,17,000 ইয়ান। আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাকচুয়ালি আন্ডার গ্রাজুয়েটের জন্য মিক্সড স্কলারশিপ আসলে জাপান চালু করছেন। এখানে আসলে দুইটা ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের মিক্সড স্কলারশিপ অ্যাকচুয়ালি দিয়ে থাকেন। একটা হচ্ছে কলা ও বাণিজ্য অনুষদের মাধ্যমে দিয়ে থাকেন, আর হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। কলা অনুষদে কলা বাণিজ্য অনুষদ যে যে সাবজেক্টের জন্য জাপান সরকার মিক্সড স্কলারশিপ প্রোভাইড করছেন সেগুলোর মধ্যে রয়েছে অর্থনীতি, আইন, রাজনীতি, ইতিহাস, সামাজিক বিজ্ঞান ও জাপানি ভাষা ও সংস্কৃতি। আর বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিপুলি, সিভিল, আর্কিটেকচার, নাভাল, পরিবেশ বিজ্ঞান, গণিত, পদার্থ রসায়ন, ফার্মেসি, ডেন্টাল, কৃষি, খাদ্য বিজ্ঞান, ফরেস্ট্রি, টেক্সটাইল, বায়োটেকনোলজি, মেডিসিন, স্বাস্থ্য বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়। অ্যাকচুয়ালি যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছেন, অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিশাল জনগোষ্ঠী বা বিশাল অনেক মানে সংখ্যার ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু তারা কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটির চান্স পায় না। তারা হতাশ হয়ে যায় যে এখন কোথায় ভর্তি হবো, ন্যাশনাল ভর্তি হবো না প্রাইভেটে ভর্তি হবো না কোথায় ভর্তি হবো। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কি, আপনি যদি উচ্চশিক্ষাতে অর্জন করতে চান অর্থাৎ আপনি জাপানে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু জাপানের ইউনিভার্সিটিগুলোতেও ভর্তি হতে পারেন আন্ডার গ্রাজুয়েটের জন্য। আর সেক্ষেত্রে একটা মানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার পড়াশোনার বয়স 12 বছরের উপরে হতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এই স্কলারশিপের জন্য উপযুক্ত হবেন। তবে এক্ষেত্রে একটা ডিফিকাল্টিস আছে, সেটা হচ্ছে আপনি যারা কলা ও বাণিজ্য অনুষদের অধীনে যারা মানে আসতে চান তাদেরকে অবশ্যই ইংরেজি, গণিত ও জাপানি ভাষার উপর লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে। আর যদি বিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীদের জন্য গণিত, ইংরেজি, জাপানি ভাষা ছাড়াও জীববিজ্ঞান, রসায়ন, ফিজিক্স এই তিনটার মধ্যে যে কোনো দুইটা, সর্বোচ্চ 5টা সাবজেক্টের পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা দিতে হবে। এখানে সব পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করবে হচ্ছে বাংলাদেশ জাপান দূতাবাস। তো এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে অবশ্যই জাপানি ভাষা কিন্তু মাস্ট জানতে হবে, কারণ আপনি যখন জাপানে আসবেন তখন কিন্তু আপনার পড়াশোনা জাপানিদের সাথেই হবে। সো আপনাকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য এটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম ডিউরেশন হচ্ছে 5 বছর। আর এখানে আপনি স্কলারশিপ হিসেবে প্রতি মাসে পাবেন হচ্ছে 1,17,000 ইয়ান। এখন হচ্ছে যেটা হচ্ছে মাস্টার্স ও মাস্টার্স আর পিএইচডি বিষয়, যেটা আসলে আমাদের সবারই চাওয়া যে আমরা মাস্টার্সে বা 4th ইয়ারে অনার্স কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করার পরে কিভাবে আমরা দেশে বাইরে যাব, বা অনেকেরই আশা থাকে যেমন উচ্চশিক্ষাতে আমি জাপানে গিয়ে মাস্টার্স কমপ্লিট করবো, অথবা মাস্টার্স কমপ্লিট করার পর আমি জাপানে গিয়ে পিএইচডি করবো। সেক্ষেত্রে এটা অনেক ধরনের একটা বড় আমার মনে সুযোগ রয়েছে জাপানে, কারণ মাস্টার্স বা পিএইচডি ক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা একটু অন্য রকমের।
সেক্ষেত্রে একজন মাস্টার শিক্ষার্থীর মানে অধ্যয়নরত অ্যাকচুয়ালি সে পড়াশোনার বয়স কিন্তু 16 বছর, মানে তার বয়স 16 বছর না, মানে তার পড়াশোনার বয়সটা অ্যাটলিস্ট তার 16 বছর হতে হবে। তো সেক্ষেত্রে তবে জাপানে আসলে দুইটা সেশনে অ্যাকচুয়ালি মিক্সড স্কলারশিপ নেওয়া হয়, স্কলারি স্টুডেন্ট নেওয়া হয়। একটা হচ্ছে এপ্রিল সেশন আর একটা হচ্ছে অক্টোবর সেশন। তো তবে অনেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পরে পড়াশোনা ইংরেজি মাধ্যম হয়, আবার কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানি ভাষা হয়ে থাকে। তবে আমাদের দেশে তুমি জানো যে হচ্ছে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলোতে আছে সেগুলো অধিকাংশ ইউনিভার্সিটি গুলোতে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম অনলি 1 ইয়ার। আর দেশের বাইরে যেগুলো ইউনিভার্সিটি আছে সেখানে মাস্টার্স প্রোগ্রামটা অ্যাটলিস্ট মাস্টার্স প্রোগ্রাম অ্যাকচুয়ালি 2 বছর। তো সেক্ষেত্রে আপনি 1 বছরে যে মাস্টার্স প্রোগ্রামটা বাংলাদেশে কমপ্লিট করছেন, এটা আসলে এরা বিলিভ করে না। সে বিলিভ করে না বলতে আসলে এরা এরকম ভাবে বিলিভ করে না, সেই জন্য এদের জাপান সরকার নতুন সিস্টেম চালু করেছেন, যেমন হচ্ছে মাস্টার্স লিডিং পিএইচডি। সেক্ষেত্রে আপনি মাস্টার্স যেটা বলতে পারেন মাস্টার্স প্লাস পিএইচডি। যেমন জাপানের যে টপ ইউনিভার্সিটি গুলো আছে অ্যাকচুয়ালি টোকিও ইউনিভার্সিটি, কিয়োটো ইউনিভার্সিটি আর ওসাকা ইউনিভার্সিটি, এদের এদের ইউনিভার্সিটি অনেক ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের স্টুডেন্টকে সরাসরি মাস্টার্স স্টুডেন্ট নিতে চায় না। তারা চায় যে যদি মাস্টার্স স্টুডেন্ট নেয় তাহলে সেক্ষেত্রে তারা নেয় কি হবে, যে মাস্টার্স প্লাস লিডিং পিএইচডি, অর্থাৎ মাস্টার্স এর প্রোগ্রামটা হবে 2 বছর আর হচ্ছে পিএইচডি প্রোগ্রামটা হবে 3 বছর, অর্থাৎ সে টোটাল 5 বছর তাকে জাপানে থাকতে হবে। এটা একটা সুযোগ, আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটা সুযোগ, কারণ আপনি মাস্টার্স করছেন সাথে সেই ল্যাবেই আপনি পিএইচডি করতে পারছেন। আর এক্ষেত্রে যা একজন শিক্ষার্থী কিন্তু প্রত্যেক মাসে পাবেন প্রায় 1,45,000 ইয়ান, অর্থাৎ এটা ভালো একটা অ্যামাউন্ট আর কি তাদেরকে দেওয়া হবে। আর যেটা হচ্ছে পিএইচডি, পিএইচডিটার ক্ষেত্রে একটু আলাদা। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে পিএইচডি করতে হলে আমার কাছে মনে হয় যে 18 বছরের উপরে পড়াশোনা করতে হবে, 18 বছরের উপরে তার অধ্যয়নে থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি হচ্ছে যেমন আমার বিষয়টা, আমার যে ফর্ম ছিল সেখানে লেখা ছিল যে আপনি কত বছর অধ্যয়ন করেছেন, আমি 18 বছর, অ্যাকচুয়ালি মেবি 18 বছরই আর কি, আপনার পড়াশোনার বয়সটা 18 বছর করতে হবে। তে আমাকে অনেকেই কোশ্চেন করেন বা জাপানে আসার পর অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছেন যে অ্যাকচুয়ালি যে আপনি পিএইচডিটার ডিউরেশন কত। আসলে ডিউরেশনটা নির্ভর করে আসলে বিভিন্ন সাবজেক্টের উপর বা বিভিন্ন ফ্যাকাল্টির উপর নির্ভর করে। আমি কিছু একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যদি কলা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রকৌশল নিয়ে পিএইচডি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পিএইচডি ডিউরেশন হবে অনলি 3 ইয়ার্স। আর আর যদি আপনি এমবিবিএস করার পরে যদি পিএইচডি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেডিকেল ফ্যাকাল্টির অধীনে পিএইচডি করতে হবে। আর আমাদের যে বিষয়টা অ্যাকচুয়ালি, আমি তো এখন নিজে একটা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, সো আমার তো চাওয়া আছে বায়োলজিক্যাল সায়েন্স এটা। আর বায়োলজিক্যাল স্টুডেন্ট গুলো অবশ্যই পিএইচডি করবেন মেডিকেল ফ্যাকাল্টির অধীনে। সেক্ষেত্রে আপনার পিএইচডি ডিউরেশনটা হবে 4 ইয়ার্স, এটাই। আর এমবিবিএস যারা অ্যাকচুয়ালি কেউ হয়তো অনেকে মনে করেন, অনেক ডাক্তার আছেন বা অনেকে মানে যে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর ভাবছেন যে আমি জাপানে গিয়ে আর কি এমবিবিএস কমপ্লিট করবো। আসলে জাপান এই কোনো সুযোগ দেবে না, কারণ অনলি জাপানের ছাত্রছাত্রীরাই এমবিবিএস জাপানে করতে পারবেন এবং অনলি জাপানের চিকিৎসকই জাপানের মানুষের চিকিৎসা দিতে পারবেন। সো এই সুযোগটা আসলে জাপানে নেই। সেক্ষেত্রে আপনি যদি এমবিবিএস হন, ডাক্তার হন, সেক্ষেত্রে আপনি পিএইচডি করার জন্য জাপানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার কোর্স ডিউরেশন 4 বছর হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পিএইচডি অ্যাকচুয়ালি স্কলারশিপটা হচ্ছে পাওয়া যায় আসলে, যে আমি কিভাবে অ্যাকচুয়ালি পিএইচডি স্কলারশিপটা পাবো, অর্থাৎ নেক্সট স্কলারশিপটা আমি কিভাবে পাবো। সেক্ষেত্রে আমি আগে জানতাম যে আসলে পিএইচডি নেক্সট স্কলারশিপটা আসলে 2 ওয়েতে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে এমবাসি রিকমেন্ডেশন মাধ্যমে, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন মাধ্যমে। কিন্তু পরে আরেকটা জানতে পারছি যে আসলে ইন্টারনাল নেক্সট স্কলারশিপও জাপানে রয়েছে। তা আমি 3টা বিষয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথমে যেটা আমি বলছি সেটা হচ্ছে কিভাবে আপনি মানে এমবাসি রিকমেন্ডেশন মাধ্যমে স্কলারশিপ পাবেন। এমবাসি রিকমেন্ডেশন নিয়ে স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট। এক্ষেত্রে আপনাকে অনেক ডকুমেন্ট শো করতে হবে, আই থিঙ্ক ব্যাংক ব্যালেন্স মেবি দেখাতে হয়। আর এই ক্ষেত্রে আপনার এই সেশনটা শুরু হচ্ছে এপ্রিল সেশনে। আর আপনি যদি হচ্ছে মানে এমবাসি রিকমেন্ডেশন মাধ্যমে আসতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করবে জাপান দূতাবাস, অর্থাৎ এক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা বাংলাদেশের, এক্ষেত্রে তারা সুযোগ সুবিধা একটু বেশি পায়। আর এদের সুযোগ সুবিধা সব মানে এদের সেশনটা শুরু হবে এপ্রিল মাসে এবং এরাও 1,45,000 ইয়ান করেই পাবে। আর আমার কাছে যেটা বেটার মনে হয়েছে সেটা হচ্ছে মানে এমবাসি রিকমেন্ডেশন হচ্ছে আপনার প্রফেসর রিকমেন্ডেশনটা আই থিঙ্ক বেটার, বা ইউনিভার্সিটি রিকমেন্ডেশন যেটা বলা হয়। ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের মানে একজন যতগুলা পিএইচডি বা নেক্সট স্কলার পায়
তার সাথে মানে যেটা হচ্ছে এমবাসি রিকমেন্ডেশন প্রায় 10 গুণ কম হয়, মানে 10 গুণ বেশি হবে হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন মাধ্যমে। সো এটাতেই অ্যাপ্লাই করাটা বেটার। আর এটা হচ্ছে ইন্টারনাল নেক্সট স্কলারশিপে কি হয় পায়, ধরেন ইন্টারনাল নেক্সট স্কলারশিপ, ইন্টারনাল ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি জাপানিদের জন্য অ্যাকচুয়ালি স্কলারশিপ। তো সেক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে প্রফেসরের হচ্ছে প্রাইভেট ফান্ডিং বা আপনি প্রফেসরের প্রাইভেট ফান্ডিং অথবা বা ইউনিভার্সিটি যে ফান্ডিং আছে ওই ফান্ডিং এর মাধ্যমে আপনি ধরেন জাপানে আসলেন। জাপানে আসার পর যেহেতু ইন্টারনাল নেক্সট স্কলারশিপটা অ্যাকচুয়ালি জাপানের জন্য, সো এখানে জাপান সরকার কিছু নিয়ম করে দিয়েছেন যে এই স্কলারশিপটা কিছু বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি মানে জাপানে কোনো প্রাইভেট ফান্ডিং বা প্রফেসর ফান্ডিং এর মাধ্যমে জাপানে আসেন, তাহলে আপনি যদি প্রফেসরকে ম্যানেজ করতে পারেন এবং প্রফেসরকে যদি রিকমেন্ডেশন করে, তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টারনাল নেক্সটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ইন্টারনাল নেক্সটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি যে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন বা এমবাসি রিকমেন্ডেশন মাধ্যমে একজন শিক্ষার্থী নেক্সট স্কলারশিপ পাওয়ার পর যে সুযোগ সুবিধা পাবেন, আপনি ইন্টারনাল নেক্সট স্কলারশিপ পাওয়ার পর সেম সুযোগ সুবিধা পাবেন, কোনো তারতম্য হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন হচ্ছে আপনি তো বুঝতে পারছেন যে স্বাভাবিকভাবে যে যেহেতু আপনি ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের নেক্সট স্কলারের হারটা অনেক বেশি বা 10 গুণ অ্যাবাউট 10 টাইম বেশি, তো সেক্ষেত্রে যেহেতু ইউনিভার্সিটি রিকমেন্ডেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রফেসরকে ম্যানেজ করতে হবে, তাই না? আপনি প্রথম কাজ প্রফেসর ম্যানেজ করা, কারণ আপনি ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন একমাত্র প্রফেসরের মাধ্যমে। যেহেতু প্রফেসরের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য থাকবে যে আমি কিভাবে প্রফেসরের ইমেইলটা পাবো। ধরেন সাপোজ আপনি টোকিও ইউনিভার্সিটিতে পিএইচডি বা মাস্টার্স কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি টোকিও ইউনিভার্সিটি ওয়েবসাইট ঢুকুন অথবা গুগলে গিয়ে আপনি টোকিও ইউনিভার্সিটি লিখে সার্চ করলে চলে আসবে, টোকিও ইউনিভার্সিটির ডিটেলস ইনফো চলে আসবে। এই টোকিও ইউনিভার্সিটি ওয়েব পেজে ঢুকবেন, ওয়েব পেজে ঢোকার পর আপনি ওখানে তার অ্যাডমিশন প্রসেস গুলো দেখবেন, তার এই স্টুডেন্ট গুলো কিভাবে এক্সচেঞ্জ করে বা ইন্টারভিউ স্টুডেন্টের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, বা এদের কতগুলো নেক্সট স্কলারশিপ দেওয়া হয়, এদের কতগুলো ফ্যাকাল্টি রয়েছে, কতগুলো ফ্যাকাল্টির আন্ডারে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এইগুলো সব জানতে পারবেন। ধরেন আপনি স্বাভাবিক যদি আপনি যে বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট হন, তাহলে অবশ্যই আপনার চুজ থাকবে যে আমি বায়োলজিক্যাল সায়েন্সের কোনো সাবজেক্টের উপরে আমি পিএইচডি করবো। ধরেন আপনি ফ্যাকাল্টির মধ্যে ঢুকলেন, ডিপার্টমেন্ট পেয়ে গেলেন। এখন জাপানের সিস্টেম, আপনি একটা ডিপার্টমেন্টের হেড থাকে একটা প্রফেসর, তার আন্ডারে একজন বা দুইজন অ্যাসোসিয়েট প্রফেসর থাকে আর কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, এদের নিয়ম। আপনি ওই ডিপার্টমেন্টে গিয়ে ওখানে প্রফেসরের ইমেল আইডিটা পেয়ে যেতে পারেন। যদি আপনি ইমেলটা পেয়ে যান, তাহলে তাকে একটা আপনার বায়োডাটা বা মোটিভেশন লেটার দিয়ে পাঠিয়ে দিন। যখন প্রফেসর যদি আপনার সম্মত হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে বা ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারে যে আপনি সবকিছু কমপ্লিট। তখন আপনাকে যাতে স্কাইপে একটা ভাইবা নিতে চাইবেন, যে আপনাকে স্কাইপে ভাইবাটার প্রশ্ন এরকম হতে পারে যে আপনি কি করছেন, আপনার বর্তমান কন্ডিশন কি, আপনি কোন রিসার্চের কাজ করছেন, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি রকম, বা আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট, আপনি কি এই মেশিন গুলো চালাতে পারেন, বা আপনি আমাদের কেন পছন্দ করলেন, আপনি তো জাপানে আরো অনেক ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি কেন পছন্দ করলেন না, আমার ইউনিভার্সিটি গুলো কেন পছন্দ করলেন, আমাকে কেন পছন্দ করলেন, আমার কোন কাজে আপনি ইন্সপায়ার হয়েছেন বা অ্যাপ্রিশিয়েট হয়েছেন, মানে এইরকম টাইপের কোশ্চেন হয়। অ্যাজ ইউজুয়াল কোশ্চেন, কোনো বেসিক কোনো কোশ্চেন থাকবে না, জাস্ট এই টাইপের কোশ্চেন গুলো হবে। এখন মাস্টার্স বা পিএইচডির যে একটা স্টুডেন্ট যখন জাপানে আসবে, হয়তো বা অনেকে ভাবে যে আপনি মাস্টার্স বা পিএইচডি নেক্সট স্কলারশিপ নিয়ে জাপানে গেলাম, যার সাথে সাথে আমি ইউনিভার্সিটি ভর্তি হতে পারলাম। আসলে তা না। আপনি নেক্সট স্কলারশিপ নিয়ে মাস্টার্স বা যদি পিএইচডি প্রোগ্রামের জন্য জাপানে আসেন, সেক্ষেত্রে আপনাকে 6 মাস বা 1 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ 6 মাস বা 1 বছর জাপানিদের সাথে আপনাকে পড়াশোনা করতে হবে, তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে। মানে এটাকে বলা হয় এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ সবাইকে এই পরীক্ষাটা দিতেই হবে। এখন আরেকটা শর্ত আছে, আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন, তাহলে আপনি হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসাবে মানে কনভার্ট হবেন। আর এই যে 6 মাস, মানে 1 বছর, 6 মাস থেকে 1 বছরের সময়কাল, এই সময়টাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাকচুয়ালি সে রিসার্চ স্টুডেন্ট হিসাবে থাকবে। তবে অনেক ইউনিভার্সিটি গুলো আছে, অ্যাজ লাইক আমি যে ইউনিভার্সিটিতে আসছি, এখানে আমাকে ওরা যখন আমার নেক্সট স্কলারশিপ কনফার্ম হয়ে গেল, তখন ওরা আমাকে একটা ডেট দিয়ে দিল যে আমি এই ডেটে তোমার এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য স্কাইপিতে ভাইবা হবে। এটা কিন্তু হয়। সেক্ষেত্রে স্কাইপিতে ভাইবা হওয়ার জন্য ধরো আমি তো একটা ডেট দিব, সেক্ষেত্রে তুমি প্রস্তুত থাকবা। আপনাকে ওখানে ওই ইউনিভার্সিটি আসতে হয়, সেই ইউনিভার্সিটির ডিন থাকবে, যাকে বলে জাপানের যে প্রেসিডেন্ট বলা হয়, ডিন থাকবে, তোমার সুপারভাইজার থাকবে, বা
আহ, আরো কয়েকটা টিচার থাকতে পারে, সেক্ষেত্রে এরা থাকবে থেকে আপনাকে অনেক কোশ্চেন করবে, যে স্বাভাবিকভাবে যে এআইসিএল যে কোশ্চেন গুলো হয়, কোনো বেসিক কোশ্চেন তেমন জিজ্ঞেস করবে না, যে কেন আসছেন, কেন এই ল্যাব ভালো লাগতেছে, কোন কাজের প্রতি আপনি ইন্সপায়ার হয়েছেন, এরকম টাইপের কোশ্চেন হবে। তবে এটা আমি আর একটা কথা বলে রাখি, যে ইন্টার্নস এক্সামিনেশন কেউ ফেল করে না, সবাইকে পাস করাবে, কারণ উদ্দেশ্য আপনাকে নেওয়া। কারণ অবশ্যই যখন, কারণ জাপানের আপনার দরকার উচ্চ শিক্ষা, আর জাপানের একজন প্রফেসর দরকার একজন ছাত্র আর কি, সেক্ষেত্রে আপনি অবশ্যই পাস করবেন। আর আর একটা বিষয় হচ্ছে, ও এটা গেল, আর একটা হচ্ছে আমি যেটা আর বলতেছিলাম, যে নেক্সট স্কলার ছাড়াও জাপানে আরো কিন্তু সরকারি স্কলারশিপ রয়েছে। যেমন আহ, জাসো নামে জাফর নামে একটা স্কলারশিপ রয়েছে, সেটাকে বলা হয় জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেক্সট এর আন্ডারে, এটা একটা সরকারি স্কলারশিপ। এটা কোনো ধরেন আপনি একটা প্রফেসরকে ইমেল করলেন, যে লিখেই দিলেন যে আমি নেক্সট স্কলারশিপ পেতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো তার, সে যদি নেক্সট স্কলারশিপ মানে তার যদি ইউনিভার্সিটিতে নেক্সট স্কলারশিপ না থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে রিকমেন্ডেড করবে যে হ্যাঁ আমার কাছে নেক্সট স্কলারশিপ স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি থেকে নেওয়া হয় না, সেক্ষেত্রে আমি হয়তো বা জাফো থেকে আপনাকে মানে আমি দিতে পারি আর কি, স্কলারশিপ দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি রাজি হন, তাহলে আপনাকে অবশ্যই এই হিসাবে জাপানে আসতে পারেন। এটা একটা স্কলারশিপ, এটা সেম ভাবেই অ্যাপ্লিকেশন সব প্রথমে সেম। আরেকটা আছে জিএসপিএস, জাপান সোসাইটি ফর প্রমোশন সায়েন্স। এটা একটা সরকারি স্কলারশিপ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পোস্ট ডক্টরাল ফেলোশিপদের জন্য, actually যারা জাপানে পিএইচডি কমপ্লিট করছে, বা জাপান নট অনলি জাপান, মানে যারা পিএইচডি কমপ্লিট করছে, পিএইচডি করার পরে জাপানে পোস্ট ডক করতে চায়, তাদের জন্য অ্যাকচুয়ালি এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। তবে জাপান সরকার এখানে আরো কিছু পিএইচডি ক্যান্ডিডেটের জন্য স্কলারশিপটা রেখেছে। সেটা হলো, আপনি ধরেন স্বাভাবিকভাবে প্রাইভেট ফান্ডিং এ আসলেন, জাপানে প্রাইভেট ফান্ডিং এ আসলেন, বা প্রফেসর ফান্ডিং এ জাপানে আসলেন, আসার পর যদি আপনি ল্যাবে মানে ল্যাবে ভালো কাজ করতে পারেন, বা প্রফেসরকে অ্যাপ্রিসিয়েট, বা প্রফেসরকে মানে অনেক খুশি রাখতে পারেন, তাহলে প্রফেসর আপনাকে হয়তো বা বলবে জিএসপিএস এর জন্য রিকমেন্ডেশন করতে পারে, সেক্ষেত্রে আপনি জিএসপিএস এ আবেদন করলে জিএসপিএস থেকে আপনি স্কলারশিপ পাবেন। তবে সুবিধাটা হচ্ছে, আপনি যদি জিএসপি তে স্কলারশিপটা পান, তাহলে সেক্ষেত্রে আপনি নেক্সট স্কলারশিপের চেয়ে অ্যাবাউট অ্যাবাউট 40,000 ইয়ান বেশি টাকা পাবেন। 40,000 ইয়ান বেশি টাকা এটাকে দিবে আর কি। এই গেল আসলে নেক্সট স্কলারশিপ নিয়ে আলোচনা। আর এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইভেট স্কলারশিপ। অনেকে আসলে মনে করেন যে আসলে জাপানে যেহেতু যাবো, আর জাপান যেহেতু সবচেয়ে এক্সপেন্সিভ কান্ট্রি, তাহলে তো অবশ্যই আমাকে মেক্সট স্কলারশিপ নিয়ে যেতে হবে। আমি মনে করি আসলে এই ধারণাটা ভুল, কারণ আপনাকে যে শুধু মেক্সট স্কলারশিপ নিয়ে আসতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি তো আরো অনেক স্কলারশিপ জাপানে রয়েছে, যেটা প্রায় মিক্সড স্কলারের মতোই টাকা দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই স্কলারশিপ গুলো আসতে পারেন। আই থিঙ্ক যে রোটারি নামে একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে অনেক ভালো স্কলারশিপ, তার ফান্ডিং অনেক বেশি, বা 1 লাখ, ওরা 1,40,000 ইয়ানের মতো দেয়। তারপরে হচ্ছে প্যানাসোনিক আছে, আর অনেক স্কলারশিপ আছে। জাপানের যে বড় বড় মানে কোম্পানিগুলো আছে, তারা সবাই স্কলারশিপ আর কি প্রোভাইড করে উচ্চ শিক্ষার্থীদের জন্য। তো আমি মনে করি যে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি স্কলারশিপ, নেক্সট স্কলারশিপ না পান, তাহলে সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির যে স্কলারশিপ আছে সেই স্কলারশিপে আসতে পারেন। অথবা প্রত্যেকটা প্রফেসরের নিজস্ব ফান্ডিং রয়েছে, অর্থাৎ জাপানের যে প্রফেসর সে অনেক বাজেট পায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে বলতে পারেন, মানে এক্ষেত্রে প্রফেসর যদি আপনাকে রিকমেন্ডেশন করে, তাহলে সেক্ষেত্রে আপনি আহ, এই বেসরকারি স্কলারশিপের মাধ্যমে জাপানে আসতে পারেন। এটা টাকা হয়তো বা একটু কম, এসটি স্কলারশিপ একটু কম, কিন্তু আপনার সুযোগ সুবিধা বেশি হবেন। সেক্ষেত্রে আপনি ধরেন প্রাইভেট ফান্ডিং এ আসলেন, কিন্তু আপনি আসার পর আরো অনেক সুযোগ রয়েছে। আপনি এখানে এসে জাপানে অনেক স্কলারশিপ আছে, সেই স্কলারশিপে আবেদন করেন, আবেদন করলে অবশ্যই আপনি একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক হবে। আর আর হচ্ছে সেটা কোন বিষয়, যে টিউশন ফিটা, যেটা অ্যাকচুয়ালি যারা নেক্সট স্কলার তাদেরকে টিউশন ফি দিতে হয় না। অ্যাকচুয়ালি দিতে হয় না তা না, মানে আপনি যে নেক্সট স্কলার নিয়ে আসছেন, স্কলারশিপ নিয়ে আসছেন, আপনার যে টিউশন ফিটা, এই টিউশন ফিটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে জাপান, সরি নেক্সট কর্তৃপক্ষ দিবে। অর্থাৎ আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি অ্যাজ এ নেক্সট স্টুডেন্ট হিসাবে আসবেন, আপনাকে প্লেনে করে নিয়ে আসবে ফ্রি, আপনাকে প্লেনে করে পাঠাবে ফ্রি। অর্থাৎ আপনি জামাই আদরে আসবেন যেটাকে বলা হয়। আর আসার পর আপনার হচ্ছে আর কি কোনো টিউশন ফি বা অন্য কোনো খরচ দিতে হবে না, সবকিছু জাপান কর্তৃপক্ষ বহন করবে। আর যে প্রাইভেট ফান্ডিং এর বিষয়টা, এখানে হচ্ছে আপনার সেমিস্টার টিউশন ফি দেওয়া লাগতেও পারে বা নাও পারে, সেটা ইউনিভার্সিটি ভ্যারি করে। এখন ইউনিভার্সিটিতে যদি হচ্ছে আপনাকে এরকম হয় যে আমি ইউনিভার্সিটি থেকে যদি ওই রকম অপশন থাকে যে আপনাকে টিউশন ফিটা মাফ করা হবে, অথবা টিউশন ফিটা 10% বা 20% বা 30% দিতে হবে, সেই হিসাবে আগেই তারা বলে দেবেন।
তো আশা করি, আমার কাছে মনে হয় যে প্রাইভেট ফান্ডিং যারা আসেন তাদেরও টিউশন ফিটা আসলে আমার কাছে মনে হয় মাফ করে দেয়, কারণ তাদেরকে টিউশন ফি দিতে হয় না। আচ্ছা মনির ইসলাম ভাই, আপনাকে একটু আপনার কথায় ব্রেক দেই। একজন প্রশ্ন করেছিলেন আপনার কথার সাপেক্ষে, আপনি একটু দেখেন জেএসএস ও স্কলারশিপ ফেসিলিটিস সম্পর্কে উনি একটু জানতে চেয়েছেন, আমাদের মনীষ আসলে কুমার রায়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পারছি। সেটা হচ্ছে এই জিএস জাতীয় একটা স্কলারশিপ হচ্ছে জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন। আসলে এই স্কলারশিপটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কলারশিপ, নেক্সট এর আন্ডারে আর কি। নেক্সট হচ্ছে আপনার নেক্সট যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, জাতীয়তে আই থিঙ্ক সেম সুযোগ সুবিধা সুবিধা পাবেন। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোটোকল সব সেম, মানে আমি নেক্সট এর জন্য যা বলেছি জাতীয়র জন্য সেম প্রোটোকল। আশা করছি প্রশ্নকর্তা আপনি আপনার উত্তরটি পেয়েছেন, আপনি আপনার কন্টিনিউ আলোচনায় চলে যান। এটা গেল হচ্ছে বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে প্রফেসর ইমেল আইডি অনুসন্ধান করা, অর্থাৎ আমি কিভাবে প্রফেসরের ইমেল আইডিটা খুঁজে পাবো। আর ইতিমধ্যে হয়তো বা আমি আলোচনা অনেকবারই বলেছি যে ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এর হারও অনেক বেশি। সো আপনি বুঝতেই পারছেন যে একটা প্রফেসরের ইমেল আইডি খুঁজে, মানে ইমেল আইডিটা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি প্রফেসরের সাথে ইমেল আইডি ছাড়া তো কোনো যোগাযোগ করার কোনো অপশন নেই, আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইমেল আইডি খুঁজে পাওয়ার জন্য যে অনেকগুলো উপায় অবলম্বন করা যেতে পারে। আমি কিছু সহজ উপায়গুলো আমি বলে দিচ্ছি, যেগুলো আসলে যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই প্রফেসর ইমেল আইডি খুব ইজিলি পেয়ে যাবেন। একটা আপনি হয়তো জানেন যে এনসিবিআই যেটা বলা হয়, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, যেটা যেটা হচ্ছে তথ্য ভান্ডার বলা হয়ে থাকে। মানে এখানে আপনি সব ইনফরমেশন পাবেন অ্যাকচুয়ালি, যে জার্নাল বা বিভিন্ন পেপারে তো অবশ্যই হচ্ছে প্রফেসর ইমেল আইডি থাকে। সেক্ষেত্রে আপনি করবেন যে এনসিবিআই অথবা পাবমিট সার্চ করলেও চলে আসবে। পাবমিটে গিয়ে আপনি হোম পেজে গিয়ে সার্চ অপশন থাকে, সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনার যে পছন্দিত সাবজেক্ট, সেই সাবজেক্ট কি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে হাজার হাজার জার্নাল চলে আসবে বা পেপার চলে আসছে। সেক্ষেত্রে আপনি ওই পেপারে যদি ক্লিক করেন, পেপারে ক্লিক করলে দেখতে পাবেন যে অথর ইনফরমেশন নামক একটা জায়গা আছে। যে অথর ইনফরমেশনে যখন দেখেন যে ওই জায়গাতে অবশ্যই প্রফেসর ইমেল আইডিটা দেওয়া আছে। তবে ওদের কিছু কিছু জার্নাল আছে যেটা হচ্ছে ওপেন অ্যাক্সেস না, মানে সেই জার্নালগুলোতে শুধু অনলি অ্যাবস্ট্রাক্ট দেওয়া থাকে, মানে পেপারগুলোতে অ্যাবস্ট্রাক্ট দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনাকে অন্য একটি উপায় অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, এই মানে যে ওই আপনি একটা পেপারে ক্লিক করলেন, সেখানে দেখছেন যে আপনি কোনো মানে প্রফেসর ইমেল আইডিটা নেই, অর্থাৎ ও নিয়ে নেই। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ডান দিকে ফুল টেক্সট অথবা ফ্রি টেক্সট নামে পিডিএফ অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনি ফুল পেপারটাই পেয়ে যাবেন। একটা পুরো পেপার যদি পান, সেক্ষেত্রে আপনি অবশ্যই তার প্রফেসর ইমেল আইডিটা খুঁজে পাবেন। আর আমি একটা সহজ উপায় বলি, সেটা হচ্ছে আমি আমি এই পন্থাটা অবলম্বন করেছিলাম। যে অনেক শিক্ষার্থী আছে যে এখনো জানে না যে সে আসলে কোন ইউনিভার্সিটি যেতে চায় বা কোন ইউনিভার্সিটি যাবে, তার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে বা সে কোন ডিপার্টমেন্টে। ধরো আমি বায়োকেমিস্ট্রি পড়াশোনা করি, তাই বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এই সাবজেক্ট খুঁজলে তো আসলে পাওয়া যাবে না, কিন্তু দেখতে হবে যে আমার এই সাবজেক্টের সাথে রিলেটেড আর কোন 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 ডিপার্টমেন্ট আছে বা কোন কোন সাবজেক্ট, সেই বিষয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম যারা কিছুই জানে না বলতে অ্যাকচুয়ালি যারা কোন ইউনিভার্সিটি যাবে বা কোন কোন ডিপার্টমেন্টে যাবে, যদি এই বিষয়ে কিছুই না জানে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন যে জাপান ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখবেন যে আপনি যে র্যাঙ্কিং অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্কিং, আপনার টপার থেকে লোয়ার পর্যন্ত ইউনিভার্সিটিগুলোর নামগুলো চলে আসবে। আপনি 2-3টা ইউনিভার্সিটি 5-6টা ইউনিভার্সিটিতে ঢোকেন, একদিন চেষ্টা করেন, দেখবেন যে আপনি পুরো ডিটেলস ইনফরমেশন পেয়ে গেছেন। ধরেন স্বাভাবিকভাবে ধরেন প্রথমে ঢুকলেন টোকিও ইউনিভার্সিটিতে, কারণ সবাই টোকিও ইউনিভার্সিটি ঢুকতে চায়। টোকিও ইউনিভার্সিটি জাপানের সাথে ভালো ইউনিভার্সিটি, কিয়োটো আছে, তারপরে ওসাকা আছে। আপনি ধরেন টোকিও ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেন, একটু টোকিও ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেন। ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখবেন যে এদের সব ইনফরমেশন আছে, অ্যাডমিশন প্রসেস, তারপরে স্টুডেন্ট কিভাবে ইন্টার স্টুডেন্ট গুলো এক্সচেঞ্জ করা হয়, তারপরে হচ্ছে আপনার কতগুলো মিক্সড স্কলারশিপ দেওয়া হয়, বা এদের কি কি কতগুলো ফ্যাকাল্টি রয়েছে, কতগুলো ফ্যাকাল্টি আন্ডার কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এরকম আছে। ধরুন যে আপনি বায়োকেমিস্ট্রির মলিকুলার বায়োলজির স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনি যখন একটা ফ্যাকাল্টি বায়োলজিক্যাল ফ্যাকাল্টির অধীনে গেলেন, যাওয়ার পর দেখলেন যে এখানে ডিপার্টমেন্ট রয়েছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট পেয়ে গেলেন। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আপনি ক্লিক করলে অবশ্যই ওই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে হেড, অর্থাৎ প্রফেসর, তার হচ্ছে ইমেল আইডি পাওয়া যাবে। তবে আরেকটা কথা আছে যে এখানে
আপনি যদি ওখানে ইমেল আইডি নাও পেতে পারেন, সেক্ষেত্রে আরেকটা উপায় অবলম্বন করতে পারেন। প্রফেসরের নামটা আপনি কপি করেন। প্রফেসরের নামটা যদি আপনি কপি করেন, তাহলে সেক্ষেত্রে পাবমেটে ঢোকেন। পাবমেটে ঢুকে প্রফেসরের নামটা সার্চ অপশনে গিয়ে পেস্ট পেস্ট করে সার্চ করুন। দেখবেন ওই প্রফেসর রিসেন্টলি যত পেপার, রিসেন্টলি বলতে ওই প্রফেসরের লাইফে যত পেপার আছে সবগুলো সিরিয়ালি চলে আসছে। অর্থাৎ তার রিসেন্টলি পেপার, তার মানে কত বছর আগে পাবলিশ হতে, কি বিষয়ে কাজ করছে, এখন সে কি বিষয়ে কাজ করছে, ডিটেল ইনফরমেশন চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি ওখানে একটা পেপার এবার ক্লিক করলেন, ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক তখন হচ্ছে আপনি দুই একটা পেপারে ক্লিক করলে আপনি প্রফেসরের ইমেল আইডিটা পেয়ে যাবেন। আর যদি সেক্ষেত্রে ইমেল আইডি পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সুন্দর করে একটা মোটিভেশন লেটার সিভি দিয়ে আপনি পাঠিয়ে দেন, তাহলে অবশ্যই ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা যে আপনি জানেন যে বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ। সবাই জানেন যে সবার কাছে আই থিঙ্ক ইন্টারনেট আছে, বা অ্যাজ ইউজুয়াল সবাই ইন্টারনেট চালায়। সেক্ষেত্রে আপনি যখন এই অপশনও অবলম্বন করতে পারলেন না, বা আপনি বুঝতেই পারছেন না যে আমি এগুলো কিভাবে করবো, বা ইউনিভার্সিটি ঢুকবো কিভাবে, প্রফেসর পাবো, বা ফ্যাকাল্টির মধ্যে ঢুকবো কিভাবে, ডিপার্টমেন্টে ঢুকবো কিভাবে, সেক্ষেত্রে আর একটা ইজি ওয়ে আছে। সেটা হচ্ছে যখন আপনি গুগলে ঢুকলেন, গুগলে ঢোকার পর আপনি সরাসরি লিখে ফেলুন আপনার ডিপার্টমেন্টের নাম। ডিপার্টমেন্ট নাম দিয়ে পাশে লেখেন ল্যাবরেটরি। অর্থাৎ আপনি যদি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হন, তাহলে লেখেন বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি ইন জাপান। দেখবেন যে আপনার, অথবা মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি ইন জাপান লেখেন, দেখবেন যে যত মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি আছে জাপানের, সবগুলোর আপনার ডিটেলস ইনফরমেশন চলে আসছে। সে আপনি অবশ্যই একটা ল্যাবের মধ্যে যখন ঢুকবেন, তাহলে অবশ্যই আপনি ল্যাবের পুরো ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন, যে কয়জন প্রফেসর আছে, কয়জন অ্যাসিস্ট্যান্ট আছে, কয়জন অ্যাসোসিয়েট প্রফেসর আছে, কয়জন পিএইচডি স্টুডেন্ট আছে, বা আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্ট আছে কিনা, ডিটেলস ইনফরমেশন জানবেন। আর ল্যাব পেজে অবশ্যই, ল্যাবরেটরিতে অবশ্যই তার আপনার ইমেল আইডি থাকবে, সেখান থেকে আপনি ইমেল আইডিটা নিতে পারেন। আই থিঙ্ক মনে হয় কেউ একজন কোশ্চেন করছে। হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই একজন প্রশ্ন করেছে। আমরা প্রশ্নগুলো পরবর্তীতে থ্রলি নিব, যখন প্রশ্ন সেকশনে যাব। আমি জাস্ট শুধু ডিসপ্লে করতেছি, আপনাকে থ্রলি আবার এগুলো এক এক করে দেখানো হবে প্রশ্নগুলো। আপনি ওকে, আপনার তাহলে আমি আলোচনা করে দিই। ওকে, জি। ওকে, ধরুন যে একটা হচ্ছে মোটিভেশন লেটার ও বায়োডাটা যেটা বলা হয়ে থাকে। ধরুন যে আপনি প্রফেসরের ইমেল আইডিটা পেয়ে গেছেন, তাহলে তাহলে আপনার প্রথম কাজটা কি হবে, যে প্রফেসরকে ইমেল করা। যে আপনাকে প্রফেসরকে ইমেল করার জন্য তো অনেক কিছু দরকার হয়, মানে অর্থাৎ যেটা মোটিভেশন লেটার বলা হয়, যেটা কভার লেটার বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে সিভি লাগে। যে আপনি মোটিভেশন লেটারটা কেমন হবে, কারণ আপনি জানেন যে আপনি প্রফেসরকে চেনেন না, প্রফেসর আপনাকে চেনে না, বা জাস্ট আপনার আর প্রফেসরের মাঝখানে যে কানেকশন বা সেতু বন্ধন হবে, সেটা কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা কভার লেটার সাথে সিভি। আপনি মোটিভেশনাল লেটারের মধ্যে আপনার রিসেন্ট যে কাজ করছেন বা এই বিষয়ে কিছু উল্লেখ করতে পারেন। আর মোটিভেশন লেটার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি একটা অপশন থাকে মোটিভেশন লেটারের মধ্যে, যে আপনি সেখানে প্রফেসরের কোন কাজের প্রতি আপনি ইন্সপায়ার হয়ে, মানে তার কাছে আপনি অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ আপনি তার কোন পেপারটা পড়ে আপনার ভালো লাগছে, বা তার তার ল্যাবের কোন কাজটা অ্যাকচুয়ালি আপনার ভালো লাগছে, বা কোন কাজটা আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, যে এই কাজটা আমি পারবো, এই কাজটা আমি যদি দেওয়া হয় তাহলে আমি জাপানে গিয়ে এই কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আপনি ওই পেপারের টাইটেলটা কপি করে আপনাকে কভার লেটারের মধ্যে দিতে হবে, দিয়ে তারপরে আপনাকে সিভি অ্যাড করতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে ম্যান্ডেটরি, যেটা সিভিটা অবশ্যই পিডিএফ হতে হবে, কারণ পিডিএফ ছাড়া সিভিটা দেওয়া যাবে না। আরেকটা জিনিস সেটা মনে রাখা উচিত, সেটা হচ্ছে এটা মনে রাখা উচিত যে চাকরির সিভি আর রিসার্চারদের সিভি কিন্তু একটু ডিফারেন্ট। অর্থাৎ আপনি যদি রিসার্চার হিসেবে সিভি পাঠান, তাহলে আপনি ওখানে আপনার পুরো ইনফরমেশন থাকবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, সাথে আপনাকে দিতে হবে যে যেহেতু আপনি রিসার্চ স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি রিসেন্টলি কি কাজ করেছেন, সেই কাজের উপর কোনো পাবলিকেশন হয়েছে কিনা, বা এর আপনি যে রিসার্চ, মানে আপনি থিসিস করেছেন, থিসিসের কোনো টাইটেল, যে মানে আপনার যে থিসিসের টাইটেল ছিল সেই টাইটেলটা দিতে হবে, আপনি কোনো সিম্পোজিয়ামে অংশগ্রহণ করছেন কিনা, কোনো ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করছেন কিনা, কত তারিখ, কত দিয়ে, মানে কোন দিনে, এটা লিখতে হবে। সাথে আপনি কোনো অরাল প্রেজেন্টেশন দিয়েছেন কিনা, বা আপনি কোনো পোস্টার প্রেজেন্টেশন দিয়েছেন কিনা, এগুলো কিন্তু আপনি সিভিতে অ্যাড করতে পারেন। আর এগুলো হচ্ছে, আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে আপনি অবশ্যই একটা ইংলিশে একটা স্কোর থাকতে হবে। ইংলিশে স্কোরটা বলতে অ্যাকচুয়ালি যে জাপানে আমি যখন আসি, বা আমার আসার আগে থেকে ওই রকম ছিল না যে আইএলটিএস স্কোর বাধ্যতামূলক, কিন্তু আমি যখন যে বছর আসি, বলতে আমি তো গত বছর আসছি, তখন কিন্তু আইএলটিএস এর বাধ্যতামূলক ছিল। অর্থাৎ ওই ফর্মের উপর লেখাই ছিল যে এটা স্টার চিহ্ন দেওয়া ছিল যে আপনার আইএলটিএস ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই আইএলটিএস লাগবে। সেক্ষেত্রে ওরা চায় যে আপনার আইএলটিএস স্কোরটা বেশি চায় না, জাস্ট ওরা একটা সার্টিফিকেট চায়, সেটা আপনার 5.5 5.5 যদি হয়, আই থিঙ্ক যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, নট অনলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ যদি আইএলটিএস পরীক্ষা দেয়, সে অবশ্যই 5.5 যোগ্য, আই থিঙ্ক।
সেক্ষেত্রে আইএলটিএস স্কোরটা আপনি অ্যাড করতে পারেন, 5.5 হবে। এক্ষেত্রে কিন্তু আইএলটিএস স্কোরটা ম্যান্ডেটরি। 2, আপনি যদি আইএলটিএস এ যদি আপনার স্কোর না থাকে সেক্ষেত্রে টফেলে দিতে পারেন। টফেলে 55, মানে 120 এর মধ্যে 55 পেলে সেক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট উপযুক্ত হবেন আর কি স্কলারশিপের জন্য। 3 নম্বর টোয়েক স্কলারশিপ, টোয়েক একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার 550, এটা 990 মার্কসের থাকে টোটাল, সেটা 550 হলে আপনি এগুলো সিবিকে অ্যাড করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যদি পেপার থাকে যে অথবা এমন হতে পারে যে আপনি হচ্ছে ধরেন আপনার মাস্টার্স কোর্স কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করার পর আপনি কোনো টাইম পাননি বা এরকম যে আপনি রিসার্চ পাবলিকেশন হয়নি, তাই আই থিঙ্ক আপনি যদি কোনো ল্যাবে থাকেন তাহলে অবশ্যই আপনার কোঅথরের কোনো পেপার থাকবেই, মাস্ট থাকা উচিত আমি মনে করি। কারণ আপনি যে ল্যাবে যান কোঅথরের পেপার থাকবেই, সেই ক্ষেত্রে আপনি কোঅথরের পেপারটা ওখানে অ্যাড করতে পারেন। আপনাকে যে শুধু অনলি বা কি জাস্ট নিজস্ব মেইন অথরের পেপার থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। তবে যদি আপনার ফার্স্ট অথর পেপার থাকে সেটা আপনার রিকোয়ারমেন্ট অনেক বেশি ডেভেলপমেন্ট অনেক বেশি হাই, সেক্ষেত্রে এটাও অ্যাড করতে পারেন। সো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা কভার লেটারটা হবে জাঁকজমকপূর্ণ, যেটা হচ্ছে আপনার এক কথা যাকে বলে ওকে আকৃষ্ট করে ফেলা আর কি প্রফেসরকে, যেন সে প্রথম ইমেইলের মাধ্যমে আপনাকে বুঝতে পারে হ্যাঁ ইউ আর দ্য রিসার্চ স্টুডেন্ট, ইউ আর দ্য এবল টু মাই জয়েন মাই ল্যাবরেটরি, এর মধ্যে বুঝতে পারে। এই জন্য আমার উচিত যে মোটিভেশন লেটার সুন্দর হওয়া। আর এক্ষেত্রে মোটিভেশন লেটারটা আপনি যে কি রকম হবে সেটা ফরম্যাটটা কিন্তু আপনি গুগলে দেখতে পারেন, কারণ গুগল অ্যাভেলেবল আছে আপনি কোন ফরম্যাটে পাঠানো বেটার। আর আমার কাছে মনে হয় এগুলো ওই রকম দরকার নেই, কারণ একজন প্রফেসর যখন স্টুডেন্ট লাগবে আপনি যেভাবেই একটু পাঠান সেক্ষেত্রে হয়তো বা সে অ্যাপ্রুভ করবে, তবে আই থিঙ্ক বেটারটা পাঠানো ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে প্রফেসর ইমেইলের উত্তর দেয় না। এটা কিন্তু অহরহর বিষয় আর কি, সবাই কোশ্চেন করে থাকেন যে আমি 200-500 ইমেল করলাম অথচ ভাই কোনো রিপ্লাই আসছে না, বা রিপ্লাইটা এরকম হয়। এখন বিষয় হচ্ছে কি, আপনি যদি একটা ইমেলের মাধ্যমে যদি পজিটিভ উত্তর পেয়ে যান তাহলে তো শুনাই সোহাগা। আর আপনি যে একটা ইমেলের মাধ্যমে তো পাবেন না এটা স্বাভাবিক, কারণ আপনি যদি ভালো কিছুতে করতে আসছেন তাহলে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি যদি ফার্স্ট ইমেলে সব কিছু পেয়ে যান তাহলে তো হবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে, মানে অলওয়েজ টাইম লেগে থাকতে হবে। 100-500 দরকার কি, 500-1000 ইমেল করেন না, তার সমস্যা কি? কারণ আপনার দরকার হচ্ছে অনলি ওয়ান প্রফেসরের মানে পজিটিভ রিপ্লাই। সে আই থিঙ্ক আপনি যদি অনেকগুলো ইমেল করেন অবশ্যই পজিটিভ রিপ্লাই পায়। আর অধিকাংশ ইমেলের উত্তরগুলো এরকম হয় যে আমি 1 বছর অথবা 2 বছর পর রিটায়ারে যাব, যে আমার পক্ষে স্টোর নেওয়া এখন সম্ভব না। অথবা এরকম টাইপের রিপ্লাই হয় যে দেখো আমার ল্যাবে কোনো এখন ফান্ডিং নাই, ল্যাবে ফান্ডিং নাই, আমি কিভাবে স্কলারশিপ দিব, বা আমার ইউনিভার্সিটি মেস্ট স্কলারশিপের স্টুডেন্ট এখনো দেওয়া হয় না, এরকম টাইপের হয়। তো এটা কোনো সমস্যা না। তো সেক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে। আপনি আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রফেসর ম্যানেজ করতে পারেন হোপফুলি, এবং অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন যদি আপনার মনোবল ঠিক থাকে। আর আচ্ছা আরেকটা মনিরুল বিষয় ইসলাম ভাই, হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আপনাকে একটু একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যে ব্যাপার হলো আমরা যখন প্রফেসর খুঁজতে যাব সেক্ষেত্রে ইউনিভার্সিটির র্যাঙ্ক কি হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো চুজ করবো, না মিডল, না একবারে নিচের ইউনিভার্সিটি গুলো, এটা কিরকম করা যেতে হ্যাঁ, পারে? আমার কাছে মনে হচ্ছে যে আসলে সবগুলোতেই ইমেল করা উচিত। ইমেল করতে তো সমস্যা নাই, টাকা তো লাগে না, তাহলে সমস্যা ইমেল করতে। তুমি যদি হচ্ছে আপনি যদি হচ্ছে ফার্স্ট যে র্যাঙ্কিং ফার্স্ট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেন ওটা তো সমস্যা নেই, ওকে তো মানে নিষেধ করছে না যে আমি ইমেল করা যাবে না আমার ইউনিভার্সিটিতে, তেমন তো কোনো সমস্যা নেই। আপনি ফার্স্ট টু লাস্ট আপনি যে ইউনিভার্সিটিতে পারেন অ্যাপ্লাই করেন, বিষয়টা লটারির মতো, আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। সেক্ষেত্রে আচ্ছা সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা উচিত, যেটা কাজে লেগে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, আপনি আপনার আলোচনা করুন। তো এখন হচ্ছে সুপারিশ পত্র নামে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আপনি ধরেন অ্যাপ্লিকেশন প্রোটোকল বা সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে তখন প্রফেসর যখন আপনার পজিটিভ রিপ্লাই দেবে বা প্রফেসর যখন চাইবে যে আমি রাজি হয়ে গেছি, তুমি হচ্ছে আমাকে এই কাগজপত্রগুলো দাও। সাধারণত এটা কাগজপত্র চাই অ্যাকচুয়ালি যারা পিএইচডি বা মেস্ট স্কলারশিপের জন্য যারা বাইরে আসেন তারা অ্যাকচুয়ালি চাই কোনগুলো আমি বলি, সেটা হচ্ছে যে এদেরকে বলা হয় চেয়ারম্যানের রিকমেন্ডেশন। অ্যাকচুয়ালি আমাদের যে ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান থাকে, প্রতিটা ডিপার্টমেন্টের একটা করে চেয়ারম্যান থাকে, সেই চেয়ারম্যানের রিকমেন্ডেশনটা লাগবে। 2 নম্বরে হচ্ছে যে প্রেসিডেন্ট রিকমেন্ডেশন। অ্যাকচুয়ালি জাপানে ডিনকে প্রেসিডেন্ট বলা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগবে। আরেকটা আরেকটা হচ্ছে লাগবে তোমার হচ্ছে আরেকটা লাগবে হচ্ছে তোমার, তুমি যদি রিসার্চ স্টুডেন্ট হও এজ এ পিএইচডি মানে এমএসসি তে যদি তুমি থিসিস করো তাহলে তোমার অ্যাবস্ট্রাক্ট চাইবে, অ্যাবস্ট্রাক্ট চাইবে। এই ডকুমেন্ট গুলো অ্যাকচুয়ালি লাগে। হ্যাঁ, আর 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 কাছে যদি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশ সার্টিফিকেট শো করতে হবে, সেটা আপনার টফেল হোক, আইএলটিএস হোক অথবা টোয়েক হোক। এখন ধরেন সাপোজ আপনার তিনটাই নেই,
তাহলে তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু এবার এখন থেকে আপনি কিন্তু জাপানের আইএল টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি। ধরেন আপনার আইএল টেস্ট দেওয়ার সময় নাই, সময় পাননি, বা হচ্ছে আপনার এমএসসি রেজাল্ট হয়েছে, এমএসসি এক্সামিনেশন হলো, তার সাথে সাথে আপনি জাপানের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিলেন, সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি হয় হয়, না হয় না হবে। সেটা হলো আপনি হচ্ছে ডিন থেকে একটা ইংলিশ প্রফেশন সার্টিফিকেট নিতে পারেন। যে ইংলিশ প্রফেশন সার্টিফিকেট, যেরকম যে আপনি যে বাংলাদেশে ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, সেই ইউনিভার্সিটিতে সবকিছু এক্সট্রা কারিকুলাম বা সবকিছুতে যে কার্যকলাপ সবই ছিল, যে অ্যাক্টিভিটিস গুলো ছিল হচ্ছে ইংলিশে, তো আপনি ইংরেজিতে কথা বলতে বা আপনার কোনো কিছু করতে কোনো সমস্যা হবে না, এই হিসেবে আপনি ইংলিশ একটা প্রফেশন সার্টিফিকেট নিতে পারেন। আর এটা সুপারিশপত্র। আর গেল হচ্ছে পাসপোর্ট নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, আমি দেখছি বা আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি নিজেও এই ভুলটা করছি, যেটা হচ্ছে আমি নিজেও পাসপোর্ট করছিলাম না, বা পরে অনেক পরে করছি। যাই হোক, আপনি যেহেতু ডিটারমাইন যে আপনি বাইরে গিয়ে পিএইচডি ও মাস্টার্স করবেন, অথবা আপনি বাইরে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করবেন, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট ম্যানেজ করা। অর্থাৎ আপনি ধরেন ভাবছেন যে আমার স্কলারশিপটা ম্যানেজ হোক, তারপরে আমি হচ্ছে পাসপোর্টটা পরে করে নেব। কিন্তু এটার সমস্যা হচ্ছে কি, আমি বলি, ধরেন স্বাভাবিকভাবে আপনি যখন পিএইচডি তে ধরেন প্রফেসরের কাছে ইমেইলটা পাঠালেন, অর্থাৎ মোটিভেশন লেটার, কভার লেটার সহকারে তাকে ইমেইলটা পাঠালেন। ইমেইলটা পাঠানোর পরে প্রবলেমটা হচ্ছে, সেদিন প্রফেসর যদি ইমিডিয়েটলি আপনার কাছে পাসপোর্ট চায়, তখন কিন্তু আপনি পাসপোর্ট দিতে পারবেন না। তো আপনি যদি বাইরে আসতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্টটা করে নেওয়া উচিত, কারণ বাইরে আসার প্রথম শর্ত হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমি হচ্ছে রিসার্চ প্ল্যান নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছ ফরাদ? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হয়তো একটু নেটের সমস্যা হচ্ছে, আপনার টেকনিক্যাল প্রবলেম। আশা করছি আপনি এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমি কি কন্টিনিউ করবো? হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, শুনতে পাচ্ছি। ও, আরেকটা বিষয় হচ্ছে, আমি রিসার্চ প্ল্যান নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে মেরিট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আরেকটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আপনার রিসার্চ প্ল্যান। অর্থাৎ প্রফেসর এই ক্ষেত্রে আপনাকে ধরো করলো যে আপনার তার রিসেন্টলি 3-4টা পেপার আপনাকে ইমেইল করে দিয়ে বললো যে আপনি একটা অ্যাসাইনমেন্ট লেখেন, অথবা আপনি একটা রিসার্চ প্ল্যান লিখে আমাকে পাঠান। যে আপনি হচ্ছে তার কাজ কাজ সম্বন্ধে জানেন না, বা কাজ কি ধরনের কাজ করে, বা কি কাজ করছে, এখানে কোন কোন প্রযুক্তি ইউজ করছে, বা কোন কোন মেশিন ইউজ করছে, কি টাইপের কাজ হচ্ছে, যে আপনি কিছুই জানেন না। সেক্ষেত্রে আপনি হচ্ছে বললেন যে আমি রিপ্লাইটা দিয়ে দিলেন যে আমি এটা পারবো না, তাহলে আপনি কিন্তু ওখানে প্রজেক্ট শেষ। তাহলে আপনার উচিত হচ্ছে আপনি তার কাছে সময় নিন, অর্থাৎ আপনি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় নিন, যে হ্যাঁ আমি তোমার পেপারগুলো পড়ছি, পেপারগুলো পড়ে এখান থেকে নলেজ গ্যাদার করছি, তারপরে আমি আমার আইডিয়া অনুসারে আমি রিসার্চ প্ল্যান লিখবো। রিসার্চ প্ল্যানটা অ্যাকচুয়ালি যে আপনি অ্যাকচুয়ালি জাপানে এসে কি কাজ করতে চান, অর্থাৎ ওই প্রফেসরের কোন কাজের প্রতি আপনি অ্যাপ্রিসিয়েট হয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। তাহলে ধরেন আপনি মানে ওই একটা ল্যাবে যেতে চাচ্ছেন, সেই ল্যাবে আসলে কি ধরনের কাজ হয়, সেই কাজের উপর ভিত্তি করে আপনার প্ল্যান তৈরি করতে হবে, অর্থাৎ রিসার্চ প্ল্যান, যে হ্যাঁ আমি তোমার ল্যাবে গিয়ে এই কাজ করব, এই কাজ করলে বা এই মেথড গুলো ইউজ করবো, সেই হিসাবে আপনি কাজ করতে পারবেন। আর আপনি কখনো নেগেটিভ উত্তর দিবেন না যে আমি আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বা আমি এটা পারবো না। তাহলে প্রফেসর তখনই বুঝে নেবে যে আসলে এর প্রতি রিসার্চের প্রতি কোনো মনোযোগ নেই, বা এই রিসার্চ করতে পারবে না, এটা শুধু শুধু মানে অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে তখনই কিন্তু আপনি বাদ হয়ে যাবেন। হ্যালো ফরাদ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আছেন এমন ইসলাম ভাই? হ্যাঁ, হ্যাঁ। আপনি আর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি, আপনি যেটা বলছিলেন যে প্রফেসরের রিসার্চ প্ল্যান সম্পর্কে বলতেছিলেন। হ্যাঁ, রিসার্চ প্ল্যানটা বলার শেষ, যে এভাবে রিসার্চ প্ল্যান লিখতে হবে যে আপনি আহ, যে কখনো নেগেটিভ উত্তর দেওয়া যাবে না, যে আপনি সময় নিয়ে আপনি রিসার্চ প্ল্যান লিখে দিন। কারণ আপনি একজন প্রফেসর আসলে কি প্রজেক্ট বর্তমানে আছে, বা সে কি ধরনের কাজ আপনাকে করাবেন, যেহেতু আপনাকে সেই স্টুডেন্ট হিসেবে নিতে চাচ্ছে, তাহলে তার অবশ্যই প্রজেক্ট আছে, এবং সে কোন কাজ করাবেন সে কিন্তু অবশ্যই কনফার্ম হওয়ার পরে আপনাকে জানতে চাচ্ছে আপনি রিসার্চ প্ল্যান লিখে পাঠাও। তাহলে সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে একটা 1 মাস বা 10 দিন, 20 দিন বা 30 দিন পরে আপনার রিসার্চ প্ল্যান লিখে আপনি প্রফেসরকে সেন্ড করলেন, ধরেন আপনার রিসার্চ প্ল্যানটা ভুলই গেছে, মানে সবকিছুই ভুল, যে আপনার রিসার্চ প্ল্যানটা লিখছেন ওটা ভুল গেছে, কিন্তু এতে কোনো সমস্যা নাই। যে আপনি তো জানেন না যে আসলে এই প্রফেসর কোন কোন প্রজেক্ট আপনাকে কাজ করাবেন, সেক্ষেত্রে প্রফেসর নিজেই আপনাকে একটা রিসার্চ প্ল্যান লিখে আপনাকে পাঠিয়ে দেবে, সেই হিসাব পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন।
আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা যখন ইমেল করি প্রফেসরকে, প্রফেসর ইমেল করার পরে তিনি আমাকে নিবেন কিনা, এটা কি রিসার্চ প্ল্যানের উপর বেসিস করে কিছু বলবেন, না না, না আমার ইমেল মোটিভেশন লেটার এগুলো দেখে তিনি আমাকে নেবেন? আসলে হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে মানে তুমি যেটা বলছো যে কি নিয়ে বলতে চাইলে জানো? আমার যেটা জানা ছিল যে রিসার্চ প্ল্যান, আমরা হ্যাঁ। যখন প্রফেসরকে রিসার্চ প্ল্যান কোনো বিষয় না, রিসার্চ প্ল্যান তো পরের বিষয়। রিসার্চ প্ল্যান হতো তোমার সাথে কথা হবে স্কাইপিতে, সবকিছু হবে, তারপরে যখন তুমি অ্যাপ্লিকেশন করবা, অর্থাৎ নেক্সট কমিটির কাছে যখন তুমি অ্যাপ্লিকেশন করবা, সেই সময় তোমার রিসার্চ প্ল্যানটা লাগবে। রিসার্চ প্ল্যান তো তোমার আগে আগে দরকার নাই, বুঝো নাই? জি আগে কোনো বুঝতে রিসার্চ পেরেছি, প্ল্যান জি লাগবে না, সেটা তার মোটিভেশন লেটার আর হচ্ছে যেটা সিভি বলা হয়, অর্থাৎ সিভির মধ্যে তোমার অল বায়োডাটা থাকবে। অর্থাৎ তুমি যে রিসার্চের স্টুডেন্ট, কি কাজ করছো, তুমি কি থিসিস করছো, কোনো পাবলিকেশন আছে কিনা, বা কোনো কিছু কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স বা পোস্টার প্রেজেন্টেশন দিছো কিনা, সব ইনফরমেশন তো তোমার থাকবেই। তো উনি তখনই দেখে নেবে। আর সাথে সিজিপিটাও উনি হয়তো দেখবে, এরকম ভাবে দেখে হয়তো সে তোমাকে চুজ করবে। আর তার যদি স্টুডেন্ট নেওয়ার দরকার হয়, সে অবশ্যই নেবে। কারণ হচ্ছে জাপানের হচ্ছে একজন টিচার ও প্রজেক্ট প্রজেক্ট বাই অ্যাকচুয়ালি তার পিএইচডি স্টুডেন্ট বা তার ল্যাবের স্টুডেন্ট গুলো আপনার কাছে যদি হচ্ছে ধরেন যদি আপনার ল্যাবে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে, সেই হিসাবে সে জাপান সরকারের কাছে বা নেক্সট কুইট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে সে অ্যাপ্লিকেশন করতে পারবে যে আমার ল্যাবে এইরকম ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে বা মহাত্মা বাইরের ভাই। স্টুডেন্ট। আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা কি আপনার নেটের প্রবলেম না আপনার ক্যামেরা অফ হয়ে আছে? স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার নামটা উঠে এখনো? আছে। হ্যাঁ, এখনো। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হয়তো এটা নেটের প্রবলেম, হ্যাঁ টেকনিক্যাল প্রবলেম। আপনি আমাদের সঙ্গে খুব দ্রুতই আশা করছি যুক্ত হয়ে যাবেন। আপনি বলতে থাকেন, আমরা শুনছি। আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরা তো অন করা আছে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্যামেরা আচ্ছা, আমরা এখনো দেখতে পাচ্ছি না আপনাকে। আশা করছি আপনি শীঘ্রই যুক্ত হবেন। আপনি কথা বলতে থাকেন, সমস্যা নেই। কোন জায়গায়? একটু 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 টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের সম্মানিত অতিথি তিনি আমাদের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আশা করছি তিনি এখনই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা আমাদের আজকে যে আলোচনা হায়ার স্টাডি রোড টু জাপান, এই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা আমাদের প্রশ্নের একটা সেকশনই রেখেছি, সেই সেকশনে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে জানতে চাই। হঠাৎ দেখা মনির যাচ্ছে? ইসলাম ভাই, জি এখন আপনাকে হচ্ছে? দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি, বলেন। ওকে। সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে রিসার্চ প্ল্যান এরকম ভাবে পাঠাবে, এইভাবে হবে। সেটা রিসার্চ প্ল্যানটা অ্যাকচুয়ালি তোমার মানে ভাইবা, স্কাইপে যে ভাইবা বা যখন হওয়ার পরে অ্যাকচুয়ালি জাস্ট যখন তুমি জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবা, সেই সাবমিট করার সাথে রিসার্চ প্ল্যান একটা ফর্ম পাঠাবে প্রফেসর, সেই জায়গায় ফর্মটা পূরণ করে আপনি ওই একই সাথে পাঠাতে হবে। এটাই। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এবার আপনার কাছে একটা বিষয় জানতে চাবো, যেটা আমরা অনেকেই মাস্টার্স করি কিন্তু থিসিস করি না। আবার স্টাডি গ্যাপ থাকে আমাদের ক্ষেত্রে। আমাদের একজন প্রশ্ন করেছেন, আশা করছি তিনি তার প্রশ্নের জবাব আমার এই প্রশ্নের মাধ্যমে পাবেন। যেটা আপনাকে বলতে চাচ্ছি, প্রশ্নটা যদি আপনি দেখেন, এটা মনীষ কুমার রয় তিনি করেছিলেন। হাউ ইজ দ্য ফেসিলিটিস অর লিমিটেশন ফর নন থিসিস স্টুডেন্ট স্টাডি গ্যাপ, ইফ ইংলিশ স্কোর ইজ গুড, হোয়াট ইজ দ্য বেনিফিট? আসলে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ওনারও এরকম একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে নন থিসিস স্টুডেন্টরা স্টাডি গ্যাপ আছে, তারা কিভাবে হায়ার স্টাডিতে যেতে পারে, এই সম্পর্কে যদি কিছু বলেন। ওকে। আসলে এই কোর্সের উত্তরটা যদি আমি সঠিকভাবে দিই, তখন আমি নিজে বিতর্কিত হয়ে যাব। তারপরে আমি কোর্সের উত্তরটা দিচ্ছি, আর এটা দেওয়া উচিত। বা আমাকে অনেক জুনিয়র, হয়তো আমি জুনিয়রদের সাথে অনেক কথা হয়, তুমি হয়তো জানো, আমি জুনিয়রদের যখন আমাকে প্রশ্ন করে যে ভাইয়া, যে একজন নন থিসিস স্টুডেন্ট কি হবে জাপানে পিএইচডি নেক্সট স্কলারশিপে যাচ্ছে, তাহলে এই বিষয়ে কিছু বলেন, তখন যদি আসলে আমি কোনো কোশ্চেন উত্তর দিতে পারি না। তবে আমি এখানে গুড একটা সলিউশন দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি যদি লিগালি যদি হচ্ছে আসতে চান, লিগালি বলতে যদি আপনি সঠিকভাবে জাপানে আসতে চান, তাহলে নন থিসিস স্টুডেন্টের জন্য জাপানের কোনো পিএইচডি স্কলারশিপ নাই। এটা সবচেয়ে প্রথম কথা, নাই। আর এটা বিষয় হচ্ছে, আপনি খুব ভালো করে জানেন যে বাঙালি কেমন টাইপের। অর্থাৎ বাঙালি হচ্ছে আপনার, যখন আপনি কোনো ভালো ওয়েতে যেতে পারবেন না, তখন অন্য একটা ওয়ে খুঁজবে, যে অন্য একটা ওয়ে খোঁজার চেষ্টা করবে যে আপনি দুর্নীতি করে কিভাবে যাওয়া যায়। তে আপনি তো জাপানিরা তো দুর্নীতি জানে না, যে দুর্নীতি করতে কি হয় বা কিভাবে আপনার সাথে মানে পার্সিয়ালিটি করছে, এটা কিন্তু জাপানিজরা জানে না। সেক্ষেত্রে একজন নন থিসিস স্টুডেন্ট, যখন হচ্ছে মানে প্রফেসর জানতে চাইলো যে তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি,
তখন সে বিভিন্ন বড় ভাইয়ের কাছে গেল, বড় ভাইয়ের কাছে বা বড় আপুদের কাছে গেল যে যেহেতু আমি বাংলাদেশে কোনো জব করতে পারছি না, থিসিস করি নাই, এখন তো বিদেশ যাওয়ার আমার কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, অনেক বড় ভাই আছে, অনেক বড় পণ্ডিত ভাইরা আছে, ধরো তারা সেক্ষেত্রে একটা উপায় দিল যে তুমি একটা রিসার্চ প্ল্যান লিখে ফেলো, যে কোনো একটা রিসার্চ প্ল্যান, তুমি একটা বাংলাদেশে একটা কাজ করছো বা তুমি ল্যাবের যে এক্সপেরিমেন্ট গুলো করছো মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, ধরো স্বাভাবিক তুমি হচ্ছে ধরো লেবু থেকে তুমি একটা ভিটামিন সি আইসোলেট করছো, এটার উপর একটা অ্যাবস্ট্রাক্ট লিখে পাঠিয়ে দাও। চলে আসলো অ্যাবস্ট্রাক্ট, চলে আসলো জাপানি অ্যাবস্ট্রাক্ট, চলে আসলো প্রফেসর কাছে অ্যাবস্ট্রাক্ট চলে গেল। তার সেই ক্ষেত্রে প্রফেসর বিলিভ করবে হ্যাঁ ছেলে তো অবশ্যই কাজ করছে, বা এই ছেলে মেয়ে অবশ্যই কাজ করছে, কিন্তু এটা কিন্তু ইলিগাল। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হতে পারে এরকম যে তুমি দেখো যে অনেকের আবার হচ্ছে আইএলটিএস স্কোর নাই, টফেল নাই, বা টোয়েক স্কলারশিপও নাই, নিউ নাই। সেক্ষেত্রে এরা করে কি, মানে তোমাকে করবে যে বাংলাদেশে তো জানো যে টোয়েক টোয়েক পরীক্ষাটা সব পরীক্ষাগুলোই বাংলাদেশে হয়, টোয়েকের সার্টিফিকেট কিনে মানে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে টোয়েকের সার্টিফিকেটের টাকা দিয়ে কিনলো, আর এদিকে হচ্ছে মানে বড় ভাই বড় আপুদের কাছ থেকে অ্যাবস্ট্রাক্টটা ম্যানেজ করলো, আর সাথে তো হচ্ছে আরো অনেক ওয়ে আছে, এই হিসাবে সে অ্যাপ্লিকেশনটা করে ফেললো। কিন্তু যখন সে অ্যাপ্লিকেশনটা করবে, কিন্তু জাপানিজ একজন যে প্রফেসর সে 100% বিলিভ করবে হ্যাঁ সে হি ইজ এ গুড স্টুডেন্ট, কারণ তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সব আছে, সে অবশ্যই আমার জন্য লেভেল পারফেক্ট। আর আরেকটা উপায়, এইটা উপায় হচ্ছে, সেকেন্ড উপায় আমার কাছে প্রথম এইটা মনে হয়েছে। এখন দ্বিতীয় উপায়টা এরকম হতে পারে যে জাপানে কিন্তু প্রতি বছর মানে বিভিন্ন নতুন নতুন ইউনিভার্সিটি গুলোকে বেস্ট স্কলার স্টুডেন্টদের অফার করা হয়। অফার করা হয় বলতে নিতে বলা হয় যে আপনার ইউনিভার্সিটি থেকে এই বছর আপনি একজন বেস্ট স্টুডেন্ট নিতে পারবেন বা দুইজন নিতে পারবেন। স্বাভাবিকভাবে ওই ইউনিভার্সিটি গুলো পিছনে লেভেলের বা তো নিচু লেভেলের বা নিচের দিকে, ওই ইউনিভার্সিটির পাবলিসিটি নাই বা জানেও না যে ওই ইউনিভার্সিটিতে মানে নেক্সট স্কলারশিপ স্টুডেন্ট দেওয়া হয় কি হয় না। সেক্ষেত্রে ধরেন আপনি একটা নন থিসিস স্টুডেন্ট, আপনি সরাসরি ওখানে অ্যাপ্লাই করে দিলেন। সেক্ষেত্রে প্রফেসরের দরকার হচ্ছে, প্রফেসরের দরকার স্টুডেন্ট, আর আপনার দরকার পিএইচডি স্কলারশিপ। সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে স্কলারশিপ পেয়ে যেতে পারেন। বিষয়টা এইরকম যে আপনি লটারি কাটলেন, 30 লাখ লোক লটারি কাটলো, তার মধ্যে একজন পাওয়ার পসিবিলিটি যেরকম, নন থিসিস স্টুডেন্টদের পিএইচডি পাওয়ার পসিবিলিটি ওই রকম। আচ্ছা, তাহলে এটা অনেকটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া আর কি। ভাগ্যের উপর না, এটা ইলিগাল, আই থিঙ্ক ইলিগাল, এটা কমপ্লিটলি ইলিগাল। মানে এটা কোনো কোনো মানে লজিক্যাল কোনো ওয়ে নাই যে আপনি নন থিসিস স্টুডেন্ট কিভাবে জাপানে আসবে, মানে লজিক্যাল কোনো ওয়ে নাই আই থিঙ্ক। জাস্ট এটা আচ্ছা, 2 নাম্বারই থেকে জীবন আসতে পারবে না। আপনার জানা মতে কি এরকম কি যাচ্ছে? হ্যাঁ, অনেকে আসছে, অনেকে আসছে, অনেকে যাচ্ছে, প্রতি বছরই আসতেছে, কিন্তু আচ্ছা, জাপানিজরা তো বিশ্বাস করে, এরা 100% বিশ্বাস তাহলে করে। আমরা একটা পন্থা পেয়ে গেছি। যারা নন থিসিস গ্রুপে আছে, স্টাডি গ্যাপ, তারা হয়তো বা আপনার কথা শুনে কিছুটা উপকৃত হবে, অতটা হতাশ না হয়। না, আমার কাছে যেটা মনে হচ্ছে কি শোনো, আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে যখন আসলে ছাত্রছাত্রী ভর্তি হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থেকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা রেজাল্ট ভালো করার একটা সুবর্ণ জায়গা, মানে সবচেয়ে ভালো জায়গা, সেখানে সিজিপিএ বা জিপিএ অনেক বেশি হাই হাই করা সম্ভব। আর থার্ড ইয়ার দিকেই মানে মানুষ, আবার থার্ড ইয়ার না, ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দিকেই সবাইকে ভাবা উচিত যে আসলে আমি থিসিস করবো নাকি বাইরে রিসার্চ করবো, না অথবা আমি বাংলাদেশে জব করবো। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে জব করতে চান তাহলে থার্ড ইয়ার থেকে আপনি কেন গভর্নমেন্ট জব প্রিপারেশন নেননি? থার্ড ইয়ার থেকে গভর্নমেন্ট জব প্রিপারেশন নেই, ডিপার্টমেন্ট ছেড়ে দেন, ডিপার্টমেন্টে এজুকেশন পাস করেন, আর বাংলাদেশের জন্য গভর্নমেন্ট জব প্রিপারেশন নেন, তাহলে আপনার চাকরির পসিবিলিটি অনেক বেশি হবে। এখন আপনি ফোর্থ ইয়ারের দিকে ফোর্থ ইয়ার পরীক্ষা দিলেন, মাস্টার্সে গিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন যে আমি কি থিসিস নেবো না থিসিস নেবো না, নাকি হচ্ছে জাপান মানে যখন বলছি উচ্চশিক্ষা মানে পিএইচডি করতে যাবো কি যাবো না, এই দ্বিধাদ্বন্দ্বে আবার অনেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি পিএইচডি আমি রিসার্চ থিসিসও করবো, সাথে গভর্নমেন্ট জব প্রিপারেশন নেবো। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা দুই দুই ভাবে থাকলে মানে দুই নৌকা পা দিলে আসলে গন্তব্যে পৌঁছে যাবে কিনা মনে হয় না। তবে সেক্ষেত্রে যদি নন থিসিস, যদি আপনারা যদি আগে ডিটারমাইন থাকেন যে আমি রিসার্চ করব না, তাহলে ভাই প্লিজ আপনারা আগে থেকে গভর্নমেন্ট জব প্রিপারেশন নেন। অবশ্যই গভর্নমেন্ট জব বাংলাদেশে পাওয়াটা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনি থার্ড ইয়ার থেকে জব গভর্নমেন্ট জব প্রিপারেশন নেন। সেক্ষেত্রে আই থিঙ্ক আপনি মাস্টার্স পাস করার পর অবশ্যই আপনি সুযোগ থাকলে আপনি গভর্নমেন্ট জব পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি গভর্নমেন্ট জব ভালো লাগে না, মানে গভর্নমেন্ট জব আপনি পাচ্ছেন না, মানে পাচ্ছেন আপনি ওরকম পুরো স্টুডেন্ট না, আর বাংলাদেশে গভর্নমেন্ট জব পেতে গেলে প্রচুর পড়তে হবে, এটা সত্য, মানে পুরো পড়তে রাজি না। সেক্ষেত্রে আপনি মানে দেশের বাইরেও আসবেন না, কিন্তু থিসিস করবেন, থিসিস করবেন। আমি মনে করি থিসিস করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে যেহেতু আপনার হচ্ছে পড়াশোনা করতে বেশি ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি করতে পারেন, একটা কোম্পানিতে জয়েন করতে পারেন। জেনারেল বাংলাদেশ বলতে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের থিসিসটা 2 বছর এখন করা হয়েছে, গত বছর থেকে, গত বছর না আমাদের সময় 2 বছর করা হয়েছে। সেক্ষেত্রে আপনি 2 বছর লস করার তো কোনো দরকার নেই, কারণ যেহেতু আপনি বাইরে আসবেন না, শুধু শুধু বাংলাদেশ আপনার ফিক্স করার কি দরকার? সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে ঢোকেন, কোম্পানিতে ঢুকে একটা জব করেন, 2 বছরের পরে এক্সপিরিয়েন্স বাড়বে, আর 2 বছরের পরে আপনি অনেক চাকরির পসিবিলিটি অনেক বাড়বে, সেক্ষেত্রে আপনার আই থিঙ্ক অনেক ভালো স্যালারিও পাবেন। তে নন থিরিস হয়ে আসলে বাইরে আসাটা আমি আসলে সাপোর্ট করি না। সে যদি অবশ্যই আসতে চায় আই থিঙ্ক সে রিসার্চার হিসেবে আসা উচিত বা থিস করে আসা উচিত, কারণ থিসের গুরুত্বটা অনেক বেশি।
কারণ বাইরে তুমি যদি থিসিস করো, থিসিস মানে কি, রিসার্চ মানে যে হচ্ছে আপনি, আমি একটা জিনিস জানি না সেই জিনিসটা পুনরায় সার্চ করে আমার খুঁজে বের করতে হবে। কারণ একজন রিসার্চারই কিন্তু একজন সায়েন্টিস্ট, কারণ একজন সায়েন্টিস্ট নতুন জিনিস আবিষ্কার করছে, একজন রিসার্চারও কিন্তু নতুন জিনিস পাওয়ার জন্য সে মানে কষ্ট করছে। তো আমার কাছে মনে হচ্ছে কি, যদি আপনি রিসার্চ করতে চান তা সেক্ষেত্রে অবশ্যই আপনার থিসিস বাধ্যতামূলক, বা থিসিস একটা ভালো বিষয়, ভালো একটা ভালো লেভেল যদি আপনি থিসিস করেন, ভালো লেভেল থিসিস করলে সেক্ষেত্রে আপনার ভালো হবে কি, আপনার সিভিটা ডেভেলপ হবে। কেউ সিভি ডেভেলপ হবে কারণ আপনি যদি ভালোভাবে থিসিস করেন, আপনার টাইটেল, আপনার যদি কাজ যদি ভালো হয়, বা যেটা হচ্ছে মানে বর্তমান সময়ের সাথে যদি প্রেক্ষাপটে ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো একটা পাবলিকেশন হবে। আর পাবলিকেশন মানে কি, অনেক বেশি ভালো। একজন স্টুডেন্টের মানে সিজিপিএ আছে, পাবলিকেশন আছে, আইএলটিএস বা টোয়েক বা টফেলের স্কোর আছে, আমি মনে করি তার 100% বলাটা শয়তানি, 99% তার হচ্ছে পিএইচডি মানে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে। 99% পাবে সে এনি কান্ট্রি, যে কোনো যে দেশে যেতে চাবে সে দেশে যাবে। তবে আমেরিকার দিক থেকে হয়তো বা জিআরইটা বাধ্যতামূলক। আমি আচ্ছা মনে করি মনিরুল ইসলাম ভাই, থিসিস স্টুডেন্ট অ্যাকচুয়ালি থিসিস যারা করবে তাদেরকে বাইরে বসে উচিত। আর আপনি বিপদে পড়ে যে আপনি ডন থিসিস হয়ে বিপদে পড়ছেন, তার জন্য যে আপনি মানে অন্য যে ধোঁকা দিয়ে চলে আসছেন, এটা আমি সাপোর্ট করি না, লজিক্যালি সাপোর্ট করি না। জি মনিরুল ইসলাম ভাই, আমরা হ্যাঁ, আমাদের আলোচনার প্রায় একবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন প্রশ্ন সেকশনে যাব। অনেকেই প্রশ্ন করেছেন, আপনি এক এক করে তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দেখাচ্ছি প্রশ্ন। আহ, মোহাম্মদ হোসেন আকরাম তিনি বলেছেন, ভাই প্রফেসরদের ইমেল অ্যাড্রেস কি করে পাবে, আর ইমেল করার ক্ষেত্রে কি কি বিষয় নজর দিতে হবে যদি বলে দেন। অলরেডি আপনি যদিও ইমেলের কথা বলেছেন, একটু হ্যাঁ। স্পেসিফিক ভাবে যদি বলতেন আর কি বিষয়টা। ধন্যবাদ আকরাম, তুমিও ধন্যবাদ আকরাম। সেটা হচ্ছে আমি অলরেডি এই বিষয়টাই বেশি বলেছি যে কিভাবে প্রফেসর ইমেইল আইডিটা পাওয়া যায়। তোমাকে তো আমি বলছি যে দুইটা দুইটা উপায় বা তিনটা উপায় আপনি প্রফেসর ইমেইল আইডিটা পাওয়া যাবে। সেটা হচ্ছে এনসিবিআই, ন্যাশনাল সেন্টার বায়োটেকনিক সেন্টার, তথ্য ভান্ডার, সেখানে গিয়ে প্রফেসর ইমেইল আইডিটা পাওয়া যাবে। দুই নম্বরটা হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন সেই ডিপার্টমেন্টের নাম লিখে যদি পাবমেটে গিয়ে নাম লিখে সার্চ করেন, বা ডিপার্টমেন্টের কোনো সাবজেক্ট লিখে যদি অবজেক্ট লিখে মানে আপনার কিছু পছন্দকৃত কোনো অবজেক্ট লিখে যদি সার্চ করেন, তাহলে ওই বিষয়ে যত আর্টিকেল আছে সব চলে আসবে। সেক্ষেত্রে আর্টিকেল একটা আর্টিকেল ক্লিক করলে আপনি দেখবেন অথর ইনফরমেশনে গিয়ে আপনি অবশ্যই প্রফেসর ইমেইল আইডি পাবেন। আমি এটাও বলে দিয়েছি যে যদি অনেক আছে ওপেন অ্যাক্সেস না, মানে যেগুলো আর্টিকেলটা পাওয়া মানে যে শুধু অ্যাবস্ট্রাক্ট শো করে, কোনো অথর ইনফরমেশন বা আদার্স কোনো থাকে না, সেক্ষেত্রে আমি বলেছি যে হচ্ছে সার্চ অপশন ডান সাইডে একটা অপশন থাকে, সেটা বলা হয় ফুল টেক্সট বা ফ্রি টেক্সট বা পিডিএফ অপশন থাকে। ওই জায়গায় যে আপনি ক্লিক করেন পুরো পেপারটাই পেয়ে যাবেন। আর পুরো পেপারে অবশ্যই প্রফেসর ইমেল আইডিটা পাওয়া যাবে আই থিঙ্ক। আর দুই নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে যদি ইন্টারনেটের যুগ, সেক্ষেত্রে তুমি যদি গুগলে গিয়ে যদি তোমার ডিপার্টমেন্টের নাম অনুসারে, যেমন তোমার ডিপার্টমেন্টের আমি নাম তো মলিকুলার বায়োলজি স্টুডেন্ট তুমি, সো তুমি যে মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি ইন জাপান থেকে সার্চ করো, দেখবে মলিকুলার বায়োলজি যত ল্যাব আছে জাপানের সবগুলো চলে আসবে আশা করি। এবং ওই ল্যাবে আপনি অবশ্যই প্রফেসর ইমেল আইডিটা পাওয়া যাবে। আর আরেকটা উপায় আমি বলছি, সেটা হচ্ছে ধরো তুমি কোনো কিছুই জানো না, সেক্ষেত্রে তুমি ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকবা, ইউনিভার্সিটি প্রফেসরের একটা ফ্যাকাল্টিতে যাবা, ফ্যাকাল্টিতে গিয়ে ডিপার্টমেন্টের যে হেড যেটা প্রফেসর আছে, প্রফেসরের নামটা কপি করে যদি প্রফেসর ইমেল আইডি ওখানে পাও বেটার, যদি না পাও প্রফেসরের নামটা কপি করে পাবমেটে গিয়ে সার্চ অপশনে সার্চ করলে প্রফেসরের যত পেপার আছে সব চলে আসবে। আর পেপারের মধ্যে অবশ্যই প্রফেসর ইমেল আইডি পাওয়া যাবে। আর দ্বিতীয় কোশ্চেন ছিল যে কি কি ইনফরমেশন জোর দেওয়া উচিত, অবশ্যই যে মোটিভেশন লেটারটা একটু ভালো হওয়া উচিত। মোটিভেশন লেটারটার সাথে আপনার সিভিটা ডেভেলপ হবে, অর্থাৎ সিভিটার মধ্যে অ্যাড করবা যে তোমার যেগুলো রিকোয়ারমেন্ট থাকা দরকার, যেমন সিজিপিএটা থাকা দরকার, আইএলটিএস স্কোর বা আইএলটিএস টফেল অথবা টোয়েক স্কোর, সাথে কোনো পাবলিকেশন, যদি কোনো মেইন অর ফার্স্ট অথের কোনো পাবলিকেশন না থাকে সেক্ষেত্রে কোর্সের পাবলিকেশন দেওয়া যেতে পারে। আরেকটা উপায় হচ্ছে বিভিন্ন আমরা জানি যে হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয়। যে আশা করি সব স্টুডেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করা উচিত, বিকজ ইন্টারন্যাশনাল যে কনফারেন্স আপনি অ্যাটেন্ড করেন তাহলে সেটা কিন্তু আপনি ডেমো হিসাবে অর্থাৎ আপনি সিভিতে অ্যাড করতে পারবেন। তো এই হিসাবে এইভাবেই আপনার সিভিটাকে ডেভেলপ করতে হবে এজ এ রিসার্চ স্টুডেন্ট, তারপরে দিলে অবশ্যই প্রফেসর রাজি হবে। আচ্ছা মনিরুল ইসলাম ভাই, আরেকটা বিষয়, আমরা যখন প্রফেসরকে ইমেল করব তাহলে আমরা কোন সময় ইমেল করলে সেটা প্রফেসরের জন্য ভালো হয় বা রেসপন্স পাওয়া যেতে ও পারে, হ্যাঁ, এই সময়টা? জাপানের বিষয়টা হচ্ছে জাপান হচ্ছে শনি আর রবিবার হচ্ছে বন্ধ। আর জাপান হতো শনি রবিবার বন্ধ, সেখানে শনি রবিবার ইমেল না করাটাই বেটার। আর একজন প্রফেসর মানে জাপানের আপনার যেহেতু 3 ঘন্টা মানে
আমাদের এখন বাজে হচ্ছে প্রায় 12টা, আর বাংলাদেশে আই থিঙ্ক বাজে কয়টা, 9টা, 3 ঘন্টা ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলাদেশ টাইম 8টা 9টার পরে, 9টার পরে অ্যাপ্লিকেশন করতে পারেন, 9টা থেকে 6টা এর মাঝখানে অ্যাপ্লিকেশন করাটাই বেটার। আর আপনি যদি হচ্ছে ধরেন একজন জাপানি প্রফেসরের কাছে প্রতিদিন অনেক ইমেইল আসে, আপনি ধরেন হচ্ছে অফ ডেতে ইমেল করলেন, সেক্ষেত্রে সমস্যা কি যে ওনার প্রচুর ইমেল চলে আসবে, দেখা যাচ্ছে আপনার ইমেলটা দেখানোর টাইমই হয়নি। কারণ জাপানের একজন প্রফেসর কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকেন, যে আপনাকে ইমেল দেখা তাদের কিন্তু টাইম থাকে না। যদি তার স্টুডেন্ট প্রয়োজন সেক্ষেত্রে সে ইমেলটা চেক করবে। সেজন্য ইমেলটা এই টাইমে সেন্ড করলে আমার কাছে মনে হয় বেটার, কারণ সে ইমেলটা দেখার সুযোগ পাবে। আর অফ ডেতে ইমেল না করাটাই বেটার। আচ্ছা, মনির ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ। আশা করছি যিনি প্রশ্ন করেছেন উনি ওনার উত্তর পেয়েছেন। এবার আমরা আরেকটা প্রশ্ন নিব। মনীশ কুমার রয় তিনি বলছেন, ইফ এ স্টুডেন্ট ফ্রম নন থিসিস গ্রুপ got ফার্স্ট ক্লাস জব, have good score in IELTS, now he or she want to get higher study, what will be the best way to get thanks indeed? এই বিষয়ে আপনি কি এক্ষেত্রে বলবেন? আমি একটা ওয়ে বলে দিতে পারি, ওই যে আমি আপনাকে বললাম যে আপনি যেহেতু নন থিওরি স্টুডেন্ট, আপনার আইএলটিএস স্কোর আছে, সেক্ষেত্রে আপনি যদি যে ডায়াগনস্টিক সেন্টারে জব করেন, আই থিঙ্ক ডায়াগনস্টিক সেন্টারে অনেক বায়োলজিক্যাল স্যাম্পল পাওয়া যায়, অ্যাকচুয়ালি অনেক পেশেন্টের আপনি স্যাম্পল কালেকশন করলেন, সে আপনার কাছে প্রচুর স্যাম্পল থাকবে, স্যাম্পলের ডাটা থাকবে। সেক্ষেত্রে আপনি যদি খুবই চালাক হন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ওখান থেকে পেপার করা সম্ভব। তা আপনি ওখান থেকে পেপার করেন, একটা পেপার করেন, বা আপনি পেপার করার পর আপনি একটা স্পেসিফিক কোনো একটা কাজ, বা আপনি মানব কল্যাণে কোনো একটা কাজ করছেন, সেই বিষয়ে আপনি একটা পাবলিকেশন হয়। কিন্তু বর্তমানে যে কোভিড-19 চলছে, এই বিষয়ে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস সম্বন্ধে কিন্তু একটা পেপার লেখা সম্ভব, বা এরকম টাইপের একটা পেপার লিখতে পারেন। অথবা আপনি ওই যে বললাম যে আপনি যদি ডায়াগনস্টিক সেন্টার বা কোনো যদি ভালো একটা বা এটা এই সেন্টার কাজ করেন, সেক্ষেত্রে বায়োলজি স্যাম্পল নিয়ে আপনি পেপার করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে নন থিসিস যদি সরাসরি আপনার কোনো পেপার নাই, আপনার কোনো কিছু নেই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এইভাবে আসলে সরাসরি আসার কোনো ওয়ে আছে কিনা আমার কাছে মনে নেই, জানা নেই। তবে আপনি সেক্ষেত্রে বেটার কিছু হয় যে আপনি 2 থেকে 3 মাস কোনো ইউনিভার্সিটি কোনো ল্যাবে কাজ করেন, কাজ করার পর কোনো প্রফেসরের মাধ্যমে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করুন। অ্যাবস্ট্রাক্ট তৈরি করলে সেই হিসাবে আপনি পেপারে প্রফেসরকে ইমেল করুন যে হ্যাঁ, আমি 3 মাস বা 2 মাস বা 4 মাস আমি অমুক ইউনিভার্সিটিতে অমুক প্রফেসর আন্ডারে কাজ করেছি একটা বিষয়ে, এই বিষয়ে আমার এই কাজটা আমার খুব ইন্টারেস্ট লাগছে, তোমার পছন্দ হয় কিনা, সেই হিসাবে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট লিখে প্রফেসর সেন্ড করতে পারেন। সেই হিসাবে আই থিঙ্ক হবে, আশা করি। আচ্ছা, উনি যেটা বলেছিলেন, উনি আসলে যেটা বললো ফার্স্ট ক্লাস জব করেন, বুঝতে পারছি। সেক্ষেত্রে আইএলটিএস স্কোরটাও ভালো। হ্যাঁ, হ্যাঁ, উনি জাপানে কি যে যারা জব করে তাদের জন্য কি আলাদা কোনো স্কলারশিপ আছে কি, না যারা স্কলারশিপ গভ? আসলে না, না। জব করার ক্ষেত্রে যদি জব করার পার্সপেক্টিভ যদি জাপানে আসতে চাও, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে 100%, মানে যেটা হচ্ছে A1 লেভেলের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ শেখার পর, অথবা আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে নাও পারেন, অর্থাৎ জাপানে এসে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সাথে পার্ট টাইম করতে হবে। আর যখন আপনি ল্যাঙ্গুয়েজটা 100% জেনে যাবেন, তখন আপনি গভর্নমেন্ট এখানে জব পাবেন। আর জাপানের জব ফ্যাসিলিটি অনেক বেশি। আচ্ছা, এই পর্যায়ে তাবাসসুম আহমেদ তাসনিতি বলেছে যে নেক্সট এর ডিটেলস সবকিছু নিয়ে একটা আলাদা লাইভ করলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আমরা আলাদা লাইভ করব। আমরা আমাদের ফেসবুকে রকমারি শিক্ষায় এরকম বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে আলোচনা হবে। আপনারা আমাদের রকমারি শিক্ষায় যুক্ত হয়ে যান। অবশ্যই আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা নেক্সট এর ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, মনির ইসলাম ভাই, এবার আমরা আপনার কাছে যাব। একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নকর্তা তিনি বলেছেন, যেটা আপনি আপনার আলোচনায় অলরেডি আমি জানতে পেরেছি, হয়তোবা তিনি ওই সময় ছিলেন না, যে মনিরুল ভাই জাপানের যাওয়ার জন্য আইএলটিএস ম্যান্ডেটরি, মোহাম্মদ হ্যাঁ, পারভেজ হোসেন বাবু বলেছেন। হ্যাঁ পারবে, ধন্যবাদ পারবেজ। ভাইয়া আসলে জাপানে যাওয়ার জন্য আইএলটিএস টা ম্যান্ডেটরি। বিশেষ করে গত বছর থেকে এরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা দেয় নেক্সটের জন্য, সেখানে একটা অপশনই থাকে, স্টার চিহ্ন দেওয়া থাকে, যে আপনাকে ইংলিশ প্রভিন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি শো করতে হবে। সেটা ইংলিশ প্রভিন্স সার্টিফিকেট বলতে তোমাকে অলরেডি আমি বলে দিয়েছি যে সেটা হতে পারে আইএলটিএস স্কোর, হতে পারে টফেল, হতে পারে অথবা টোয়েক, এই 3টে সার্টিফিকেট শো করতে পারো। সেক্ষেত্রে জিআরইর দরকার নেই, এই 3টা হলেই হবে। 3টার মধ্যে যে কোনো একটা হলেই পারফেক্ট। আর আইএলটিএস স্কোর বেশি দরকার, বেশি না, এখানে আইএলটিএস 5.5, অ্যাকচুয়ালি এদের হচ্ছে ডিমান্ড 5.5। আচ্ছা, আশা করছি প্রশ্নকর্তা তিনি তার উত্তরটি পেয়েছেন। মনিরুল ইসলাম ভাই, আমরা এই পর্যায়ে আরেকটা প্রশ্ন নিব। পারভেজ হোসেন বাবু তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে পিএইচডি কমপ্লিট হলে জাপানে ফরেন স্টুডেন্টদের সব সেক্টরে অপরচুনিটি কেমন? আসলে মূলত এটা কেরিয়ার বিষয়ে চলে যাচ্ছে আলোচনা, তো আপনি একটু যদি কিছু বলতেন এই ব্যাপারে। ওকে,
আসলে পিএইচডি করার পর তুমি যদি চাও যে আমি রিসার্চার হিসাবেই আমি থাকতে চাই, তাহলে সেক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে। সেটা হচ্ছে তুমি যদি তোমার ল্যাবে ভালো কাজ করতে পারো, ভালো পাবলিকেশন বা সব এক্সপেরিমেন্ট মানে সব ডিটেলস ভালো জানো বা রিসার্চ ভালো বোঝো, তাহলে আশা করি তুমি ওই ইউনিভার্সিটিতেই ওই প্রফেসরের কাছে পোস্ট ডক্টর ফেলোশিপ পাবা। আর এটা হচ্ছে পোস্ট ডক, অধিকাংশ স্টুডেন্ট গুলাই যারা পিএইচডি করার পর পোস্ট ডক করে, আর পোস্ট ডকের স্কলারশিপের অ্যাবাউট 3 লাখের বেশি হচ্ছে, 3 লাখের বেশি আপনার হয় 3 লাখের বেশি ইয়ান দেয়। তে আপনি এখানে আরো কিছু করতে পারেন, সেটা হচ্ছে পিএইচডি করার পর অধিকাংশ জাপানে যারা পিএইচডি করেন তাদের অধিকাংশ জাপানে আমেরিকার দিকে মুভ করে। সেক্ষেত্রে জানেন যে জাপানের সাথে আমেরিকার কোলাবোরেশনটা অনেক বেশি ভালো। সেক্ষেত্রে যে এখান থেকে আপনি জাপানে যাওয়া খুবই বেশি, জাপান থেকে আমেরিকা যাওয়া খুবই ইজি হবে। আর আশা করি আমাদের ডিপার্টমেন্ট থেকে যে বড় ভাইগুলো আসছেন তাদের অধিকাংশ ভাই রিসেন্টলি শানগির ভাই, আব্দুল হাই সিদ্দিক ভাই, এরা তো যে রিসেন্টলি গেল মনির ভাই আছে, এরা কিন্তু জাপানে পিএইচডি করেছেন, তারপর কিন্তু পোস্টডক আমেরিকাতে করছেন। আর আরেকটা উপায় হচ্ছে যে জাপানে আপনাকে জব করতে হলে তাহলে জাপানের বিষয়টা হচ্ছে পিএইচডি করার সাথে সাথে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কারণ যেহেতু আপনি জাপানিতে সার্ভিস দিবেন সেক্ষেত্রে অবশ্যই তো আপনাকে জাপানিজ শিখতে, জাপানিজ জানতে হবে, কারণ আপনি তো ইংলিশ তো আর একজন সবাই তো ইংলিশ পারে না। এক্ষেত্রে আপনাকে জাপানে যদি কোনো জব ক্ষেত্রে ঢুকতে চান অবশ্যই ভালো সেক্ষেত্রে জাপানি শিখতে হবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি জাপানিজ পারেন তাহলে আপনি কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারেন। আচ্ছা, আশা করছি প্রশ্নকর্তা তার উত্তরটি পেয়েছেন। মনির ইসলাম ভাই, এ পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন নিব। রাসেল আবেদিন ওয়াসিম বলেছে, নেক্সট স্কলারশিপ কোন মান্থ এ সার্কুলার দেয় আর কি, নেক্সট স্কলারশিপ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন আসলে কোন মিক্সড মাসে। স্কলারশিপের হচ্ছে সার্কুলার বলতে ওই রকম সার্কুলার নেই। সেটা হচ্ছে আমি তো বলে দিয়েছি যে দুইটা সেশন হয়, একটা হচ্ছে এপ্রিল সেশন আর একটা হচ্ছে অক্টোবর সেশন। সো আপনার উদ্দেশ্য থাকবে যে অক্টোবর সেশনের জন্য যদি আপনি ইউনিভার্সিটি রিকমেন্ডেশন মধ্যে আসতে চান সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি যত তাড়াতাড়ি পারেন প্রফেসরকে ম্যানেজ করে নিন। আর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নভেম্বর থেকে। নেক্সট স্কলারশিপের জন্য যারা ইউনিভার্সিটি রিকমেন্ডেশন মধ্যে আসবেন তাদের অ্যাকচুয়ালি শুরুটাই হচ্ছে নভেম্বর থেকে। সো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে নভেম্বরের আগেই প্রফেসরকে ম্যানেজ করে নিতে হবে। এটাই হচ্ছে আচ্ছা সার্কুলার, নভেম্বরের আগে আপনি প্রফেসর ভাই, ম্যানেজ করাই হচ্ছে আপনার কাজ। আচ্ছা আমরা যদি যারা নেক্সটে আবেদন করি প্রফেসর যদি ম্যানেজ না থাকে তাহলে কি সেক্ষেত্রে কি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কি না, যদি কিরকম? প্রফেসর ম্যানেজ না থাকে সেক্ষেত্রে তো প্রফেসর রিকমেন্ডেশন হলো না, তাহলে সেক্ষেত্রে বাদ হয়ে বা ওটা হবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজটা হলো প্রফেসর ম্যানেজ করার ব্যাপারটা হ্যাঁ, আমাদের। প্রফেসর হচ্ছে একজন জাপানের প্রফেসরের ক্ষমতা অনেক, বিশেষ করে জাপানিজদের অনেক ক্ষমতা যে প্রফেসর হয় তার তো কথা কিন্তু অগ্রাধিকার যোগ্য আর কি। মানে সে যা বলবে তাই শুনবে নেক্সট কর্তৃপক্ষ, বা সে যদি বলে যে আমি এই স্টুডেন্টকে নিতে চাই। কারণ এদের প্রথম কাজ হচ্ছে আপনি যখন প্রথমে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে আপনি প্রথম লেভেলের এখানে কিন্তু একটা জাস্ট জাস্ট ডিটেইল ইনভেস্টিগেশন হয় যে স্টুডেন্ট কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না। ফার্স্ট ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ডেড করবে, মানে ইউনিভার্সিটি আপনাকে প্রথমে জানাই দেবেন যে হ্যাঁ যে আপনি হচ্ছে নেক্সট স্কলারশিপ নেক্সট অ্যাপ্লিকেশনের জন্য আপনি পারফেক্ট। তখন এই আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নেক্সট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে নেক্সট কর্তৃপক্ষ হয়তোবা এপ্রিল মে জুনের দিকে হয়তোবা রেজাল্ট দেবে। আর স্বাভাবিকভাবে যে জাপানের যে টপ র্যাঙ্কিং এর যে ইউনিভার্সিটি গুলো আছে যেমন টোকিও ইউনিভার্সিটি, কিয়োটো ইউনিভার্সিটি বা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গুলো সার্কুলার বলতে আপনাকে ফর্মটা দিবেন হচ্ছে নভেম্বরের দিকে দিয়ে দিবেন, নভেম্বর অক্টোবরের দিকে দিবেন। আর আস্তে 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 যে ইউনিভার্সিটি গুলো মানে কম নিম্ন মানে মানে দেশের লোয়ার দিকে আস্তে 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 জানুয়ারি মাস পর্যন্ত আর কি আপনাকে নেক্সট স্টেজের ফর্ম দিবেন। আর রেজাল্ট গুলো ওইভাবেই হয়, প্রথম দিকে টোকিও ইউনিভার্সিটি রেজাল্ট হবে, তার টোকিও ইউনিভার্সিটি বা টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটি গুলো আছে সেভাবে রেজাল্ট হবে। দেন আস্তে 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 সবার রেজাল্ট গুলো হয়ে যাবে জুনের মধ্যে, জুন জুলাইয়ের মধ্যে সব স্কলারশিপ কমপ্লিট হবে আর কি, সবার নাম প্রকাশ করা হবে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। মনিরুল ইসলাম ভাই, আপনি হ্যাঁ, যেটা বলছিলেন আর কি নেক্সট এর ব্যাপারে, আমরা আর হয়তোবা খুব বেশি সময় প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবো না। তা আপনার কাছ থেকে সর্বশেষ একটা বিষয় জানতে চাচ্ছি যে হায়ার স্টাডি জাপানের ক্ষেত্রে আপনি যারা অডিয়েন্স তাদের ব্যাপারে আসলে ওভারঅল কি বলবেন, আসলে জাপান কিরকম ওভারঅল একটা কথা যদি বলেন। ওভারঅল বলতে আসলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমি প্রথম যখন জাপানে আসছি, আসার পর যেহেতু স্বাভাবিকভাবে জাপান 3 ঘন্টা আমাদের থেকে টাইম ডিফারেন্স, আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ঘুমানোর প্রবলেমটা হয়েছে। মানে আমি মানে সকালে এখানে যে 8টা বাজে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে ঘুম সারাদিন লেগেই থাকছে। এটা প্রবলেম, প্রথমে কিছু হবে, যখন অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন সবকিছু ভালো লাগবে। বিশেষ করে জাপানের পরিবেশ, শিক্ষার মান বা বা সবকিছু, আবহাওয়া সবকিছু মিলে জাপান অনেক বেশি ভালো লাগার মতো একটা জায়গা। আর আপনি যদি চান যে আমি জাপানেই থাকতে চাই, জাপানে আপনি থাকতেও পারবেন, কারণ পিএইচডি করার পর আপনার অনেক অপশন রয়েছে মানে জব করার বা পোস্ট জব করার, সেক্ষেত্রে আপনি ওয়াইফ কিনে জাপানে থাকতে পারেন।
আর ওভারঅল যেটা হচ্ছে, আমি অবশ্যই সাজেস্ট করি জাপানে আসার, কারণ আই থিঙ্ক আমার আমার কাছে জাপান ভালো লাগছে, আমি মনে করি প্রত্যেকটা বাঙালিদের জন্য জাপান ভালো লাগবে, কারণ জাপান ভালো লাগার মতো একটা জায়গা। আচ্ছা মনির ইসলাম ভাই, আরেকবার আপনার কাছ থেকে আরেকজন প্রশ্ন করেছেন, যদিও আমরা শেষ পর্যায়ে। তিনি বলেছেন নেক্সট অক্টোবর সেশনে প্রসিডিউর কবে থেকে স্টার্ট হয়? ওকে, আমি অলরেডি তাসমি সেটা হচ্ছে, ধন্যবাদ। আমি অলরেডি বলে দিলাম যে আসলে প্রসিডিউরটা বলতে হচ্ছে কি, তোমার কাজটা হচ্ছে, যেহেতু আপনার যেহেতু সার্কুলার বলতে অ্যাকচুয়ালি ফর্মটা তোমাকে পাঠাবে নভেম্বরের দিকে, অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আর কি ফর্মটা পাঠানো শেষ হবে। তো সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে সেক্ষেত্রে নভেম্বরের আগে তোমার উচিত হবে যে তুমি কি করে নভেম্বরের আগে তুমি প্রফেসর ম্যানেজ করতে পারবা, অর্থাৎ প্রফেসর যখন ম্যানেজ হয়ে যায় তখন তোমার যে কোনো সময় তোমাকে ফর্ম চলে আসবে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ল্যাবে অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাহলে মনির ইসলাম ভাই, আমরা প্রোগ্রামটা শেষ করছি তাহলে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর আমি মনে করি যে প্রতিটা স্টুডেন্ট, যাদের সৎ সাহস বা যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে, বা সবাই জাপানে আসার যোগ্য, সে যদি মানে প্রপারলি কাজ করেন। আর আশা করি যে সবাই জাপান না, আরো অনেক কান্ট্রিতে যাওয়া যাবে। সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, সবার জন্য দোয়া রইল অনেক। হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা আজকে আমাদের সম্মানিত অতিথি মনির ইসলাম ভাইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। আমরা এরকম বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা ওভারভিউ একটা জাপানের টোটাল আলোচনা করলাম। জাপানের বিভিন্ন স্পেসিফিক স্কলারশিপ নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজ রকমের শিক্ষা আলোচনা করব। আপনাদের আরেকটা নিউজ জানিয়ে দেই, আগামী 30শে আগস্ট রবিবার আমরা হায়ার স্টাডি রোড টু তুর্কি, অর্থাৎ তুরস্কে পড়াশোনা করতে গেলে কি সম্পর্কিত ডকুমেন্ট আমাদের দরকার, তুরস্ক কি সরকারি স্কলারশিপগুলো আছে, আদার্স যে বিভিন্ন বিষয়গুলো আছে, ওভারঅল যে তুরস্ক স্কলারশিপ পেতে গেলে একজন স্টুডেন্ট কি করণীয়, কিভাবে মোটিভেশন লেটার লিখতে হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। এই বলেই আমি আজকে আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি। আল্লাহ হাফেজ।